হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? তৃতীয় অধ্যায়ের 7 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই দ্রুত চলে আসো এবং আমাকে একটু জানাও সবাই কেমন আছো। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ওকে, তো গত সপ্তাহে বন্যা পরিস্থিতির কারণে আমরা ক্লাসগুলা অফ রাখছিলাম, তোমরা জানো। তো এই সপ্তাহে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়ে যাওয়ার প্ল্যান ছিল। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু গত সপ্তাহটা আসলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি কি ভয়াবহ রূপ ধারণ করছিল তোমরা তো সবাই জানো। তো এই জন্যেই আমরা মানবিক দিক বিবেচনা করে গত সপ্তাহে কোনো ক্লাস নেইনি। তো এই জন্যে আমরা একটু পিছিয়ে গেছি বলা যায়, বাট চিন্তার কোনো কারণ নাই। আমরা আগামী সপ্তাহের মধ্যেই তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। আর আইসিটি ব্যাচে 26 ব্যাচের তোমরা যারা আছো আমরা অলরেডি আগেই আছি, তোমাদের কলেজের চাইতেও আগেই আছি। চতুর্থ অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ শেষ, আগামী সপ্তাহে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ শেষ হয়ে যাবে। তারপর আগামী এক মাসের মধ্যে, সেপ্টেম্বর মাসের মধ্যে পঞ্চম অধ্যায়ও কমপ্লিট হয়ে যাবে। তার মানে পঞ্চম অধ্যায় কমপ্লিট মানে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় ওই দুইটা পড়াইতে ভাই 2 সপ্তাহ এনাফ। বুঝছো ব্যাপারটা? কাজে আমরা অনেক আগাই আছি, তোমরা চিন্তা করো না যে ভাইয়া ক্লাস অনেক মিস যাচ্ছে বা একটু ঢিল হয়ে গেছে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আইসিটি ব্যাচে আমরা যথেষ্ট পরিমাণ আগেই আছি। ইনফ্যাক্ট তোমাদের কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম এই 3টা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো এই 3টা অধ্যায় কমপ্লিট মানে তোমার সিলেবাস আইসিটি ব্যাচের 80% কমপ্লিট। বাকি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর যদি তোমাদের ফুল সিলেবাস হয় তাহলে ষষ্ঠ অধ্যায়টা থাকবে। তো ষষ্ঠ অধ্যায়টাও অত বেশি বড় অধ্যায় না, ওটা নিয়ে অত চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে। একজন জিজ্ঞাসা করছে তোমাদের কি শর্ট সিলেবাস হবে, এটা তো এখনো ডিসিশন আসে নাই, বাট আশা করা যায় আগামী এক মাসের মধ্যে, যেহেতু তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, এক মাসের মধ্যেই ফাইনাল ডিসিশন হয়ে যাবে। তো তোমাদের ফুল সিলেবাস হওয়ার চান্সই কিন্তু বেশি। ফুল সিলেবাস ধরেই আমরা, মানে ফুল সিলেবাস টার্গেট রেখেই পড়াশোনা করতে হবে, বাট আগে আমরা শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়ব। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা ফুল সিলেবাসে দিছো, তো এইচএসসিতেও ফুল সিলেবাস হওয়ার প্রবাবিলিটি বেশি। তাও যদি ইনকেস পরবর্তীতে শর্ট সিলেবাসের নোটিশ চলে আসে, এই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু আগে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়াইতেছি। আইসিটি ব্যাচেও হায়ার ম্যাথ ব্যাচেও, তোমরা যারা হায়ার ম্যাথ সাইকেলে আসো তোমরাও জানো যে প্রথমে আমরা যেই অধ্যায়গুলো শর্ট সিলেবাস দিলেও থাকবে সিলেবাসে সেগুলো আগে পড়াইতেছি। ঠিক আছে? কাজেই তোমাদের যদি শর্ট সিলেবাসও আসে, ক্ষতির কোনো সম্ভাবনা নাই, আমরা শর্ট সিলেবাসের অধ্যায়গুলো ধরেই আগাইতেছি। আর যদি ফুল সিলেবাস দেয় তাহলে তো সবই পড়া লাগবে, তখন তো আর কোনোটা মিস দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে? ওকে, চলো। ভাইয়া ভয়েসের সাথে ভিডিও ম্যাচ করতেছে না, আরে কি বলে? এই অডিও ভিডিও ঠিক আছে না ওয়েবসাইটে? ওয়েবসাইটে যারা আসো একটু বলো তো, অডিও ভিডিও ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে তো। এই সঞ্জিত একটু চেক করো, সবাই তো বলতেছে অডিও ভিডিও ঠিক আছে। ওকে ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। ওকে ওকে ওকে, রেডি স্টেডি গো। তো ভাইয়া আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই 6 নাম্বার ক্লাসটা করা থাকা লাগবে। তো আমি ধরে নিচ্ছি আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের লেকচার 7, বাট তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস, সেটার আজকে লেকচার 2। ইতিমধ্যে আমরা 6 নাম্বার ক্লাসে ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ শিখছি, শতসিদ্ধগুলা শিখছি এবং সূত্রগুলা শিখছি। তোমাদের মনে আছে? একটু দেখো। এই যে আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম, বুলিয়ান, শতসিদ্ধ, যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, পূরকের ক্ষেত্রে, তারপরে এই যে সূত্রগুলা যেগুলা বুলিয়ান অ্যালজেব্রায় বিভিন্ন সার্কিটে লজিক সার্কিট সমাধান বলো বা সরলীকরণ করতে গিয়ে আমাদের লাগবে, এই সূত্রগুলা মনে আছে? কোন সূত্রের কি নাম এইটা জানা লাগবে না, খালি সূত্রগুলা মনে রাখলেই চলবে যে এই সূত্রগুলা কিন্তু মনে রাখা লাগবে। বিশেষ করে ডি মর্গানটা সবচেয়ে বেশি লাগে। ডি মর্গানের সূত্র আর এই যে ডাবল কমপ্লিমেন্ট মানে দ্বিপূরক, কমপ্লিমেন্ট ইন বাংলা হচ্ছে পূরক, পূরকের সূত্র, দুইটা করে কমপ্লিমেন্ট করলে সেটা আগেরটাই ফেরত চলে, সেটা আমরা জানি। এবং ডি মর্গানের সূত্রের প্রমাণগুলাও গত ক্লাসে শিখছি, কাজে এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর এই যে এই সূত্রগুলা ভাই এগুলো খুব ইজি, মনে আছে আশা করি, তাই না ছোট্ট বন্ধুরা? আমি ধরে নিচ্ছি তোমাদের এগুলা মনে আছে। তো আজকে ক্লাসে আমরা লজিক ফাংশন সরলীকরণ করব। লজিক ফাংশন সরলীকরণ মানে কি? ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে সিম্পলিফাই করতে হবে। ওই যে সরল অঙ্ক করছিলা না 6, 7, 8 সরল অঙ্ক করছিলা না, একটা বড় জিনিসকে ভেঙে ছোট রূপ
মানে ছোটতে কনভার্ট করা সহজ সুন্দর বানানো। তো লজিক ফাংশনকেও আমরা এরকম সরলীকরণ করব, ওই যে গত ক্লাসে যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো ইউজ করে। ধরো অনেক বড় এক্সট্রা ইনস্ট্রাকশন, অনেক বড়, সেটাকে ভেঙে কিভাবে ছোট করা যায় সেটা আগে আমরা একটু দেখব, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। যেমন দেখো, এই যে একটা ফাংশন দেওয়া আছে বুলিয়ান অ্যালজেব্রায়, হ্যাঁ, এ প্লাস বি তার উপর বার, তারপর গুণ বি প্লাস সি তার উপর বার, বার মানে হচ্ছে পূরক, এবং এই পুরাটার উপর আবার পূরক। ধরো এটা একটা লজিক ফাংশন, আমি তোমাকে বললাম এটাকে সরলীকরণ করো, এটাকে ছোট বানাও। কিভাবে করবা? আমি ডান পাশে সূত্রগুলো লিখে দিছি, তোমাদেরকে এই সূত্রগুলো মনে আছে? গত ক্লাসে পড়ছিলাম। দেখো, এটা ছিল ডি মর্গানের সূত্র। ডি মর্গানের দুইটা সূত্রের মধ্যে একটা হচ্ছে এইটা, যে এ এবং বি, এখানে এ বি এরা হচ্ছে কি ভ্যারিয়েবল বা চলক। গুণ আকারে থাকলে আলাদা করলে যোগ আকারে পূরক হয়ে যায়। এ এর উপর ডাবল বার মানে এ ফেরত আসবে, তারপর এ এর সাথে এ যোগ করলে এ ই হবে, মানে দুইটা সেম ভ্যারিয়েবল যোগ করলে সে নিজেই চলে আসবে। এ আর এ যোগ করলেও এ হবে, বি আর বি যোগ করলে বি হবে, সি আর সি যোগ করলে সি হবে। তো এখন এখানে কি করব দেখো, ভালো মতো বুঝছো। আমি আর একটু বড় করে লিখি, বড় করে লিখে তোমাকে বোঝাই। দেখো, এ প্লাস বি তার উপর বার গুণ বি প্লাস সি তার উপর বার, এবার টোটালটার উপর পূরক, মানে টোটালটার উপর বার। এইবার দেখো শোনো, আমি যদি এই যে এ বার এতটুকুকে মনে মনে এ ধরি, ধরো এটা মনে মনে এ, আর বি প্লাস সি বার এটাকে মনে মনে বি ধরি, তাইলে দেখো আমি এই পুরাটাকে মনে মনে ধরলাম এ, আর এটাকে ধরলাম বি, তাহলে এ গুণ বি বার, এই সূত্রটা পড়তেছে না বলো? একটু দেখো ভাই, এখানে আমরা এ আর বি হচ্ছে যে কোনো ভ্যারিয়েবল, শোনো খেয়াল করে শোনো, খুবই ইজি জিনিস। এই যে এতটুকুকে ধরলাম এ, এতটুকুকে ধরলাম বি, তাহলে কি এ বি হোল বার। তাহলে এইবার দেখো কি হয়, সূত্রটা কি বলতেছে, যে আমি যদি আলাদা করি, দেখো গুণ আকারে থাকলে, দেখো মাঝখানে কিন্তু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে দুইটাকে যদি আমি আলাদা করে ভেঙে দেই, তাহলে আলাদা করে পূরক হবে এবং মাঝখানে যোগ হবে। তো এখন খেয়াল করে দেখো ভালো মতো, দেখো খুবই ইজি জিনিস। এই যে এ প্লাস বি একটা বার, এটাকে আমি মনে মনে এ ধরছি, তার উপর কি আসবে? আর একটা পূরক আসবে। এই যে উপর একটা ভেঙে দেখো, এই যে উপরের যে বারটা এটা ভেঙে দুইটার মধ্যেই যাবে। তো এখানে এ প্লাস বি তার উপর যে বার, এটাকে তো পুরাটাকে আমি মনে মনে এ ধরছি, এই পুরাটাকে মনে মনে এ ধরছি, তার উপর এই যে টোটাল পূরকটা ছিল সেটা ভেঙে এটার উপর একবার আসবে, এবং মাঝখানে যোগ হয়ে বি, বি এর জায়গায় বসবে বি প্লাস সি বার, এবং এটার উপর এই যে টোটাল যে পূরকটা ছিল সেইটা ভেঙে আরেকবার আসবে। কে কে বুঝছো একটু বলো তো ভাইয়া? আমি আবার তোমাকে বলি, দেখো এ প্লাস বি বার এই পুরোটাকে মনে মনে ধরলাম এ, আর বি প্লাস সি বার এটাকে ধরলাম বি, তাহলে এ বি হোল বার। তাহলে একটা বার ভেঙে এতটুকুর উপর আসবে, এবং এই উপরের বারটা ভেঙে এই বি প্লাস সি বার তার উপর যাবে, এবং মাঝখানে আগে ছিল গুণ চিহ্ন। দেখো এই যে যেখানে কি চিহ্ন ছিল? গুণ চিহ্ন ছিল, সেই গুণটা কি হবে? যোগ হবে। এটা কে কে বুঝছো বলো তো? এইবার আমাকে বলা হয়, দেখো দুইবার পূরক থাকা যে কথা, না থাকা একই কথা, তার মানে এখানে এ প্লাস বি তার উপর দুইবার পূরক যে কথা, না থাকা একই কথা, পূরক কাটাকাটি চলে যাবে। বি প্লাস সি দুইবার পূরক যে কথা, না থাকা একই কথা। তোমরা কি বুঝছো? এইবার দেখো, এই যে দুইটা বি, এই দুইটা বি যোগ করলে কি হবে ভাইয়া? বুলিয়ান অ্যালজেব্রার সূত্রে সেম চলক দুইটা তিনটা সাইডটা তুমি যতগুলা খুশি গুণ করো, এ আর এ যোগ করলে একটা এ হয়, দুইটা বি যোগ করলে একটা বি হয়, তিনটা সাইডটা পাঁচটা বি যোগ করলে একটা বি হবে। তো এই যে বি আর বি এই দুইটা যোগ করলে একটা বি হবে, তাহলে অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি। কে কে বুঝছো? তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার তার উপরে আবার হোল বার, এই ফাংশনটা যেই কাজ করে, এ প্লাস বি প্লাস সি এই ফাংশনটা একই কাজ করে। বুঝছো ব্যাপারটা? ধরো তুমি একটা ইলেকট্রনিক সার্কিটে বা কোনো একটা ডিভাইসে এই ইনপুট দেওয়া যে কথা, বা এই ইনপুট যেই কাজ করবে, এ প্লাস বি প্লাস সি এই ইনপুট একই কাজ করবে। তো তুমি কোনটা ইউজ করবা বলো? এই কঠিনটা? মনে করো তুমি একটা ডিভাইস বানাইতেছো, তোমার ডিভাইসে ইনস্ট্রাকশন দেওয়া দরকার এইটা, তো এইটা যে কথা এইটা একই কথা, তুমি তো সহজটা ইউজ করবা। যেমন দেখো, তুমি যদি এই ইনস্ট্রাকশনটা দেও এ বি সি, তুমি ইনপুট একবার যোগ করে দিলেই হবে। আর এইখানে দেখো আগে এ আর বি যোগ করা লাগবে, তারপরে পূরক করা লাগবে,
এখানে বি আর সি যোগ করা লাগবে, তারপরে পূরক করা লাগবে, তারপরে এই দুইটা গুণ করা লাগবে, তারপরে এটা আবার পূরক করা লাগবে। দেখো এটা অনেক কঠিন না? বুঝতেছো ঘটনা? মানে একই কাজ এখানে কত সিম্পলি হয়ে যাচ্ছে, আর সেম কাজ এখানে অনেক ঘুরে ফিরে করা লাগতেছে। তো এইভাবেই তুমি যদি লজিক সার্কিট কোনো একটা ডিজিটাল ডিভাইসে সেট করো, ওই সার্কিট তো স্লো হয়ে যাবে, ওই ডিভাইসই তো স্লো হয়ে যাবে। বুঝছো ব্যাপার? কাজেই এই যে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো শিখছি, এই সূত্রগুলা ইউজ করে আমরা এইভাবে লজিক ফাংশন কি করব, সরলীকরণ করব। যে এই জিনিসটাকে দেখো একদম সুন্দর বানাই ফেলছি। ঠিক আছে, এইবার এইটা দেখো কি করা যায়। আমরা আজকে ক্লাসে খুবই সিম্পল কয়েকটা সরলীকরণ দেখব, তারপরে লজিক গেটগুলাতে চলে যাব। দেখো এ প্লাস বি প্লাস সি বার, তার উপর হোল বার, তার সাথে গুণ আকারে আছে বি গুণ সি বার। দেখো এই যে এখানে এ প্লাস বি প্লাস সি বার হোল বার, যেখানেই তুমি হোল বার দেখবা সেখানেই তোমার কি ডি মর্গানের সূত্র মনে হওয়ার কথা। দেখো এটাও কিন্তু ডি মর্গানের সূত্র। এখানে আছে যোগের উপর পূরক, টোটালটা এ প্লাস বি প্লাস সি বার, তার উপরে হোল বার। তো যোগ থাকলে দেখো, যোগ থাকলে কি হয় ভাইয়া, গুণ হয়। যেমন দেখো আমি আবার এটা লিখে বুঝাই, এ প্লাস বি প্লাস সি বার, এবার পুরাটার উপর বার, গুণ বি গুণ সি বার। এইবার দেখো ভাইয়া, আমি এ এটা তো এ কে এই ধরলাম, বি কে বি ধরলাম, আর এই যে সি বার, এই সি বারকে মনে মনে সি ধরলাম। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল বার। এবার এই যে সূত্র বসাও, সবগুলোর উপর আলাদাভাবে বার চলে আসবে। যে উপরের মেইন বারটা যেটা পূরক, সেটা ভেঙে প্রত্যেকটার উপর চলে আসবে, এবং মাঝখানে কি হবে, গুণ চিহ্ন হবে। তো দেখো এ বার গুণ বি বার গুণ সি তে আগে থেকেই আছে সি বার, এবং এই যে পূরকটা ভাঙাইতেছি ডি মর্গানের সূত্র থেকে, তো এই টোটাল বারটা ভেঙে আবার আরেকবার আসবে। বুঝতেছো ঘটনা? খুবই ইজি। এইবার দেখো দুইটা বার যে কথা, সি ডাবল বার যে কথা, শুধু সি একই কথা না? অবশ্যই শুধু সি একই কথা। এইবার দেখো যেহেতু সবগুলাই গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, বি এবং বি বার এই দুটোকে একসাথে করলাম। ধরো বি এবং বি বার আর বি আগে পিছে কোনো সমস্যা নাই, এবং সি বার এই দুটোকে একসাথে করলাম। কারণ ভাই গুণ আকারে থাকলে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটা তো ডাজন্ট ম্যাটার। তো দুইটা বি একসাথে লিখলাম, দুইটা সি। এইবার দেখো বি এবং বি বার, ভাই বি এবং বি বার গুণ করলে কি হবে, জিরো। সি এবং সি বার গুণ করলে জিরো। কেন? কারণ সূত্র হচ্ছে দেখো এই যে এ গুণ এ বার মানে হচ্ছে জিরো, একইভাবে বি গুণ বি বার সমান জিরো, সি গুণ সি বার গুণ মানে হচ্ছে এন্ড অপারেশন, মনে আছে? যোগ মানে ছিল অপারেশন আর গুণ মানে এন্ড অপারেশন। তাহলে দেখো এটা হবে জিরো, এবার গুণ মানে এন্ড অপারেশন, এনে গুণই বলো সমস্যা নেই। এবার গুণ জিরো গুণ জিরো, তো গুণ করলে তো জিরোই হয়ে যাবে। তার মানে জিরো মানে কি, অফ না কোন একটা সার্কিট। শোনো, কোন একটা সার্কিট জিরো মানে কি বলো, বা কোন একটা সুইচ বলো, তুমি সুইচ হিসাবে চিন্তা করো। কোন একটা সুইচে আউটপুট জিরো মানে কি, ওটা অফ থাকা। বুঝছো? তার মানে কোন একটা সার্কিট বা একটা ডিভাইসে ভাই এই যে ফাংশনটা এটা ইউজ করা যে কথা, শুধু জিরো ইউজ করা, আউটপুট জিরো মানে কি, জিরো মানে তো অফ, একই কথা। তো দরকার আছে ভাই এই কঠিন জিনিসটা ইউজ করে আমার এই এত বেশি ঝামেলা বানানোর? বলো, একটা সার্কিট বা একটা ডিভাইসে এইরকম বড় বড় বিদঘুটে ইনস্ট্রাকশন ইউজ করার চাইতে সহজ ইনস্ট্রাকশন দিলেই তো একই কাজ হচ্ছে। বুঝতে পেরেছো কি জন্য আমরা লজিক ফাংশন সরলীকরণ শিখতেছি? ওকে, ভেরি গুড। তাইলে এখন একই টাইপের দেখো এটা করা আছে, এটা নিজেরা ট্রাই করবা। উত্তর সহ দেওয়া আছে, গুণ করবা বীজগণিতের মতো, আগে গুণ করবা, এটা হাউস ওয়াইফ। গুণ করার পরে দেখো সূত্র কোনটা ইউজ করবা, এটাও লেখা আছে। এ প্লাস এবার কোনো একটা চলকের সাথে তার পূরক যোগ করলে 1 হয়, এটা করে দেওয়া আছে, তোমরা SW করবা, নিজেরা ট্রাই করবা, তারপরে দেখবা যে উত্তর মিলছে কিনা। তো উত্তর তো করে দেওয়াই আছে। ঠিক আছে, পারা যাবে না? দেখো এখানে সূত্র কোনটা ইউজ করছে আমি বলি। দেখো শোনো, এখানে চলক ছোট হাতের XY নিছে, চলক ক্যাপিটাল ABC ছোট হাতের XYZ, যে কোনো কিছুই হইতে পারে, যেটা দিয়ে ওরা প্রকাশ করবে তুমি ওইটাই লিখবা, তাই না?
গুণ করে দিলে দেখো এক্স গুণ এক্স বার, এক্স এর সাথে এক্স বার গুণ করলে 0 হবে। তারপরে এখান থেকে ওয়াই কমন নিছে, এখানে আছে এক্স প্লাস এক্স বার, এক্স প্লাস এক্স বার যোগ করলে কোন একটা চলকের সাথে তার পূরক যোগ করলে 1 হয়। তারপরে ওয়াই আর ওয়াই, দুইটা ওয়াই যোগ করলে একটা ওয়াই হবে। তার মানে এই যে এত বড় একটা লজিক ফাংশন, এই ফাংশনটা ইউজ করা যে কথা, শুধু ওয়াই, শুধু ওয়াই ইনপুট হিসেবে বা আউটপুট হিসেবে নিলে ঘটনা সেমই আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে, এরপরে লাস্ট, এরপরে আমরা লজিক গেটে চলে যাব। দেখো এইটা তোলো, লজিক ফাংশন সরলীকরণ করো। এইটা পরীক্ষায় সৃজনশীলের খ নাম্বারে কিংবা গ নাম্বারে আসতে পারে। তো আজকে ক্লাসে আমরা খুবই সহজ এবং সিম্পল কয়েকটা সরলীকরণ দেখতেছি, তারপরে আমরা লজিক গেটগুলা শিখবো, তারপরে আরও কিছু সরলীকরণ আমরা মানে গেটগুলো পড়তে পড়তে ওটার মধ্যেই সরলীকরণ চলে আসবে। এরপরেও বই থেকে তোমরা যেই র্যাটারের বই ফলো করো, বইটা খুলে ডিজিটাল ডিভাইস মানে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা উল্টাবা, দেখবা ওখানে অনেক বেশি সরলীকরণের প্র্যাকটিস প্রবলেম আছে, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো কি করব, আমি আগে লিখে নিই বড় করে, এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার হোল বার। দেখো যখনই তুমি দেখবা যে হোল বার আছে, ভাইয়া হোল বার দেখা মাত্রই তোমার ডি মর্গানের সূত্রটা মনে হওয়া উচিত কিনা বলো? ডি মর্গানের সূত্রে হোল বার, যোগের উপরে হোল বার থাকলে গুণ হয়ে যাবে আলাদা করে, আর গুণের উপরে থাকলে যোগ হয়ে যাবে এবং বারটা ভেঙে প্রত্যেকটার উপর চলে আসবে। এই দেখো এখানে ডি মর্গানের সূত্র লেখা আছে, এই যে সবই লেখা আছে। তো দেখো এখানে কি করব, এই যে এক্স এটাকে মনে মনে ধরো এ, এবং এই বাকি পুরাটাকে মনে মনে ধরো বি। তাহলে কি হবে দেখো, এ প্লাস বি হোল বার। বুঝছো ব্যাপারটা? এ প্লাস বি হোল বার আলাদা করে ভেঙে দিব, মাঝখানে গুণ চিহ্ন চলে আসবে। দেখো তাহলে কি করি, আলাদা করে ভেঙে দিব, তো এক্স বার যোগ ছিল গুণ হয়ে যাবে, বাকি পুরাটার উপর বার চলে আসবে। আগে ছিল ওয়াই বার জেড প্লাস এক্স বার, পুরাটার উপর বার চলে আসবে। একটু কে কে বুঝছো একটু বলো তো দ্রুত। এটাকে ধরলাম এ, বাকি পুরাটাকে ধরলাম বি, এ প্লাস বি হোল বার। তো টোটাল বারটা ভেঙে দুইটার উপর আলাদা আলাদা বার চলে আসবে এবং মাঝখানে ছিল যোগ হয়ে যাবে গুণ। হ্যাঁ ডি মর্গানটাই বেশি ইউজ হবে, এই বুঝছো? ওকে, মাসুম রাব্বানি দেখবা যে বেশিরভাগ ম্যাথেই একটা হোল বার থাকবেই, যোগের উপরে হইতে পারে গুণের উপরে হইতে পারে, তো সেখানেই তো আমরা ডি মর্গান ইউজ করব। এইবার দেখো এই এক্স বার যেইভাবে আছে এইভাবেই থাকুক, এইখানে এইবার আবার দেখো শোনো, ওয়াই বার এটাকে মনে মনে ধরো এ, দেখো ওয়াই বার এটাকে মনে মনে ধরো এ, আর এই যে বাকি টুকু এটাকে মনে মনে ধরো বি। তাহলে এ গুণ বি, এরা গুণ আকারে আছে, এ গুণ বি হোল বার। এই তোমরা কি বুঝতেছো? দেখো এই যে শোনো, ওয়াই বারকে মনে মনে ধরো এ, আর ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এই পুরোটাকে মনে মনে ধরো বি। তাহলে এটা তো গুণ আকারে আছে, এ গুণ বি হোল বার। এই যে এই সূত্র এ গুণ বি হোল বার, তাহলে আলাদা ভেঙে দেই, যোগ আকারে চলে আসবে। তো এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, দাঁড়াও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে ওয়াই বার আগে থেকে ওয়াই বার আছে, তার উপর আরেকটা বার আসবে এবং মাঝখানে ছিল গুণ চিহ্ন, এবার হয়ে যাবে যোগ চিহ্ন। তাহলে জেড প্লাস এক্স বার, তার উপর বার চলে আসবে। এই বুঝছো কে কে বলো? সিম্পল জিনিস, ভয় পাইও না। দেখো মাঝখানে ছিল গুণ, হয়ে গেছে যোগ, এবং ভেঙে দিছি আলাদাভাবে দুইটার উপর কি চলে আসছে বার। এই যে এই উপরের বারটা ভেঙে এটার উপর আলাদাভাবে একবার আসছে, এটার উপর আসছে। এইবার দেখো এক্স বার ওয়াই ডাবল বার, ডাবল বার মানেই শুধু ওয়াই। এইবার আবার একই কাজ ভাইয়া, জেড কে মনে মনে এ ধরো, এক্স বার কে মনে মনে বি ধরো, এ প্লাস বি হোল বার। আবার ডি মর্গান, মাঝখানে ছিল যোগ, তাহলে হয়ে যাবে গুণ, জেড এর উপর একবার বার আসবে গুণ, এক্স বার তার উপর আরেকবার বার আসবে, মানে ডাবল বার হয়ে যাবে। এই বুঝতেছো? দেখো এ প্লাস এক্স বার কে ধরলাম বি হোল বার, তাহলে মাঝখানে ছিল যোগ হয়ে যাবে গুণ, এবং দুইটার উপর আলাদাভাবে বার চলে যাবে। তো এখানে জেড এর উপর বার আসবে, এক্স এর উপর আগে থেকে একটা পূরক ছিল মানে বার ছিল, আর একটা পূরক আসবে। তো এইবার দেখো এখান থেকে কি আসে ছোট্ট বন্ধুরা, এক্স বার ওয়াই প্লাস জেড বার আর এক্স ডাবল বার। এক্স ডাবল বার যে কথা, শুধু এক্স একই কথা। এবার গুণ করে দাও, এক্স বার ওয়াই
প্লাস এক্স বার ইন্টু জেড বার ইন্টু এক্স, জেড বার ইন্টু এক্স। এইবার দেখো যেহেতু এখানে গুণ আকারে আছে এক্স বার এবং এক্স, এই দুটা গুণ করে দাও। তারাও আমি সাজিয়ে লিখি কি হয় দেখো, এক্স বার ওয়াই প্লাস এক্স বার এবং এক্স এই দুটোকে পাশাপাশি লিখো সাথে জেড বার। তো আমরা তো জানি এই দেখো যে কোনো একটা ফাংশন এবং তার পূরক, এই যে এই সূত্রটা এ গুণ এ বার সমান 0, তাহলে এক্স গুণ এক্স বার এটাও 0, তাহলে এতটুকু 0 হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে, থাকবে শুধু এক্স বার ওয়াই। কে কে বুঝছো বলো? এইটা ভালো মতো বুঝতে পারলে আপাতত আজকে ক্লাসের জন্য এনাফ। তারপরে আস্তে ধীরে আরো ক্লাস যাইতে থাকবে, আরো প্র্যাকটিস হইতে থাকবে, ধীরে ধীরে সব ওকে হয়ে যাবে। বলো সরলীকরণ আজকে ক্লাসের জন্য এতটুকুই এনাফ। মেইনলি ডি মর্গানের সূত্রটা শোনো, আমাকে তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই সরলীকরণে কোন সূত্রটা সবচেয়ে বেশি ইউজ করা লাগে, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে হচ্ছে যে এই দুইটা সূত্র, এই যে এই দুইটা, আরে এইটা তো এমনিই জানি, এই তিনটা বেশি ইউজ হয়, ডি মর্গানের সূত্র এবং এই তিনটা সূত্র ভাই এমনিই মনে থাকে, দুইবার লিখে লিখে প্র্যাকটিস করলে এমনিই মনে থাকবে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন চলো আমরা লজিক গেটে চলে যাব। 4 ধরনের লজিক গেট আছে, তার মধ্যে আমাদের এইচএসসি লেভেলে প্রথম 3টা শিখলেই হবে। মৌলিক লজিক গেট, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন হয়। মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, এক্সক্লুসিভ লজিক গেট। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই লজিক গেট কি জিনিস? লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট থাকে। ইনপুট এক হইতে পারে, একাধিক হইতে পারে, অনেক বেশি হইতে পারে, বাট ইনপুট থেকে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটা মাত্র আউটপুট সে প্রদর্শন করবে, এবং সেটা একটা লজিকের বা যুক্তির উপর ডিপেন্ড করে। তোমরা যেই বই ফলো করো না কেন সংজ্ঞাগুলা বইয়ের ভাষায় শিখবা, যেমন বইয়ের ভাষায় দেখবা যে সংজ্ঞাগুলো এভাবে আছে। লজিক সার্কিট হচ্ছে এক ধরনের লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোনো লজিক বা যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে। মানে মেইন কথা হচ্ছে এখানে এক বা একাধিক ইনপুট থাকতে পারে, ইনপুট একটাও হইতে পারে, 2টা 3টা 4টা 5টা যে কোনো কিছু হইতে পারে। ইনপুট এক বা একাধিক নিবে, বাট আউটপুট দিবে শুধুমাত্র একটা, এবং আউটপুটটা যে সে দিবে সেটা দিবে একটা লজিক বা যুক্তির উপর নির্ভর করে। তুমি যদি তাকে যোগ করতে বলো সে যোগ করে আউটপুট দিবে, তুমি যদি তাকে গুণ করতে বলো সে গুণ করে আউটপুট দিবে। বুঝছো? সে লজিকের উপর ডিপেন্ড করে তুমি কোন লজিকে তাকে কাজ করতে বলতেছো সেটার উপর ডিপেন্ড করে সে আউটপুট দিবে, এবং আউটপুট অলওয়েজ একটাই হবে। ঠিক আছে, এইবার দেখো মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট 3 ধরনের। শুরুতে আমরা মৌলিক লজিক গেট শিখবো, তারপরে সার্বজনীন, তারপরে এক্সক্লুসিভ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এগুলো থেকে সৃজনশীলের প্রশ্ন আসবেই। আজকে ক্লাসে আমরা যা কিছু পড়বো এগুলা সুপার ডুপার ইম্পর্টেন্ট। দেখো একদম ভালো মতো শুনবা, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। শুরুতেই মৌলিক লজিক গেট। দেখো মৌলিক লজিক গেট হচ্ছে 3 ধরনের। এগুলো আমরা বিগত ক্লাসেও একটু একটু শিখে ফেলছিলাম, মনে আছে তোমাদের? বলো। অর গেট যোগের কাজ করে, এন্ড গেট গুণের কাজ করে, নট গেট পূরকের কাজ করে। এই 3টা গেট সবার মনে থাকার কথা। এইবার আজকে ক্লাসে আমরা যা কিছু পড়বো সব একদম পরীক্ষায় আসার মতো জিনিস। তো শোনো, লজিক গেটে কি থাকে ভাইয়া? লজিক গেটে এক বা একাধিক ইনপুট থাকতে পারে, বাট আউটপুট থাকবে মাত্র একটা, এবং সেই আউটপুটটা ডিপেন্ড করবে যে তুমি কোন কাজ করতে বলতেছো, বা লজিক সে কোন লজিকের উপর ডিপেন্ড করে কাজ করবে সেটার উপর। তুমি যোগ করতে বললে সে যোগ করবে, গুণ করতে বললে গুণ করবে, পূরকের কাজ করতে বললে সে পূরকের কাজ করবে। মানে তুমি যে ইনস্ট্রাকশন দিবা ওই অনুযায়ী কাজ করবে। এখন দেখো অর গেট, শুরুতেই আসো। অর গেট কি জিনিস লিখো। অর গেট, এগুলো কিন্তু মৌলিক গেট, 3টা মৌলিক গেট, অর গেট, এন্ড গেট এবং নট গেট। দেখো অর গেট হচ্ছে যোগের কাজ করে ভাই। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। এখন আমাকে বলো যোগের কাজ করতে মিনিমাম ইনপুট কয়টা লাগবে? একটা ইনপুট দিলে কি যোগ হবে? যোগ করার জন্য মিনিমাম ইনপুট 2টা লাগবে, এর চেয়ে বেশি হইতে পারে, 2টা বা তার চেয়ে বেশি, যত খুশি হোক, কোনো সমস্যা নেই। তো এখন দেখো অর গেট দেখতে কেমন? অর গেটে ইনপুট থাকে 2টা, মিনিমাম 2টা,
এর চেয়ে বেশি হইতে পারে, ধরো একটা ধরলাম এ একটা বি, ভাইয়া অর গেটে ইনপুট মিনিমাম দুইটা বা তার চেয়ে বেশি হইতে পারে, বাট মিনিমাম দুইটা নিতেই হবে। তো অর গেটের চিহ্ন হচ্ছে যে এরকম, একটু বাঁকা করে, এটা বাঁকা করে এভাবে দিবা, তারপর এভাবে বাঁকা করে এইভাবে আনবা, এই যে এটা হচ্ছে অর গেটের চিহ্ন। এবং আউটপুট, ধরো আউটপুটকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম, আউটপুট কি হবে, এদের যোগফল। কারণ এই যে একটা লজিক গেট, এটার আউটপুট অবশ্যই একটা হবে, এবং আউটপুটটা কোন লজিকের উপর ডিপেন্ড করবে, যে অর গেট কিসের কাজ করে, যোগের, তাহলে সে যোগ করবে। এই যে দেখো, এটা হচ্ছে অর গেটের সাংকেতিক চিহ্ন, লিখো এইটা অর গেটের সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে কি, অর গেটের সাংকেতিক চিহ্ন। দেখো যে তোমার কাছে ইনপুট দুইটা আছে, এই দুইটা তুমি যদি অর গেটে ইনপুট হিসেবে দাও, তাহলে অর গেট এই দুইটা ইনপুটকে যোগ করে দিবে। যদি তিনটা দাও, মনে করো কেউ যদি এখানে দেয় এ বি সি, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, সাইডটা যদি দেয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে সাইডটা এখানে হবে। বুঝতেছো ব্যাপারটা? তার মানে এই জিনিসটাকে এভাবে লেখা হয়। ধরো তোমার কাছে ইনপুট আছে দুইটা, একটা এ একটা বি, তাহলে অর গেটে তুমি যদি এই দুইটাকে ইনপুট হিসেবে দাও, তাহলে আউটপুটটা কি আসবে, এ যোগ বি। বাট এটাকে পড়ার সময় আইসিটিতে, শোনো, আইসিটিতে এ প্লাস বি এটাকে পড়ার সময় এভাবে বলে, এ অর বি। বুঝছো? বলার সময় যোগ বললেও আসলে আহামরি কোনো সমস্যা না, এই জন্য তো নাম্বার কাটবে না। বাট কোনো ভাইবাতে, ধরো ভাইবা এক্সামে স্যার যদি জিজ্ঞেস করেন যে এ প্লাস বি, এটা দেখায় তোমাকে যদি বলেন স্যার যে এইটা পড়ো, তুমি কি বলবা? এ যোগ বি বলবা না, তুমি বলবা এ অর বি। কারণ বুলিয়ান অ্যালজেব্রায় যোগ মানেই অর এর কাজ। বুঝছো ব্যাপারটা? এ অর বি। ঠিক আছে, এটা হচ্ছে পড়ার জন্য, লেখার সময় আর তো এ প্লাস বি বলো এ অর বি বলো, এগুলো তো আসলে ডাজেন্ট ম্যাটার এট অল। ঠিক আছে, এখন চলো দেখি যে অর গেটের সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী কেমন, চলো আমরা দেখে আসি। সত্যক সারণী, ধরো ইনপুট দুইটা, কয়টা আছে? দুইটা, একটা এ আর একটা বি, আর আউটপুট কি হবে? এ প্লাস বি। এই দেখো, বক্স করে দিতে পারো, সুন্দর দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখো এইবার এই যে এখানে ইনপুট দুইটা এ এবং বি, এদের প্রত্যেকের ভ্যালু কি হইতে পারে? হয় 0 অথবা 1, এর বাইরে তো হইতে পারে না, তাই না? এর বাইরে হইতে পারে না। তাহলে দেখো আমরা ওই যে সিরিয়াল ওয়াইজ বাইনারি সংখ্যা নিব, মনে আছে তো? 0 0 0 1 1 0 1 1। এইবার দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 এবং 1 যোগ করলে কত? 1। বুলিয়ান অ্যালজেব্রায় 1 এবং 1 যোগ করলে 1 হয়, গত ক্লাসে দেখাইছি। তো এই হচ্ছে, এটাকে বলে সত্যক সারণী। এই যে এটার নাম কি, এভাবে ছক করে ইনপুট এবং আউটপুট দেখানো, এই যে সারণীটা, এইটাকে বলে সত্যক সারণী। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা অর গেট পড়তেছি, অর গেটে আমরা দেখলাম কত দিক ইনপুট থাকতে পারে, মিনিমাম দুইটা তো নিতেই হবে, চার চেয়ে বেশিও হইতে পারে, ঠিক না? ওকে, তো এই যে এইটা হচ্ছে অর গেটের সাংকেতিক চিহ্ন। আমরা যখন কোথাও এই চিহ্নটা দেখব যে এরকম বাঁকা, তারপরে সামনে থেকে বাঁকা করে এরকম, এটা হচ্ছে অর গেটের সাংকেতিক চিহ্ন, আর এটা হচ্ছে সত্যক সারণী। তো এখন গত ক্লাসে আমি বুঝাইছিলাম তোমাদেরকে, মনে আছে? যে দুইটা সুইচ নিয়ে চিন্তা করো, যে একটা বাতি বা একটা লাইট যদি দুইটা সুইচ থেকে জ্বলে, এবং অর অপারেশন মিন করতেছে যখন দুইটা সুইচই অফ থাকবে, দেখো দুইটা সুইচই অফ, তখন আউটপুট অফ, মানে বাতি তখন বা লাইট তখন অফ থাকবে। আর যদি একটা সুইচও অন থাকে, দেখো এই যে এখানে একটা অন, এখানে একটা অন, আর এখানে তো দুইটাই অন, অন্তত একটা সুইচ অন থাকলেই আউটপুট সত্য হবে, মানে বাতি জ্বলে থাকবে। তোমাদের মনে আছে? এখন 9 10-এ কারা কারা সায়েন্সে ছিলা? তোমাদেরকে একটু সার্কিটটা দেখাই, সার্কিটটা কেমন হয়। বাট যারা সায়েন্সে ছিল না, তোমাদের এখানে এরকম কেউ থাকো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, এই সার্কিট না শিখলেও কোনো সমস্যা নাই, কারণ এই সার্কিট পরীক্ষায় আসবে না, সার্কিট পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি সার্কিটটা আঁকাবো। যারা সায়েন্সে ছিলা তোমরা তো স্থির তড়িৎ, চলতড়িৎ এগুলা পড়ছো, আমি তোমাকে সার্কিটটা আঁকায়
দেখাই, খেয়াল করে দেখো। ধরো এটা হচ্ছে একটা সার্কিট, পজিটিভ, এটা একটা ব্যাটারি নেগেটিভ। ধরো এখানে রোদ আছে, আর এইখানে ধরো সুইচ। রোদটা একটু ছোট করে দিই। ধরো দুইটা সমান্তরাল সুইচ, আর এখানে একটা বাতি আছে। লাইট, এটা একটা লাইট। দেখো এখানে খেয়াল করে দেখো, দুইটা সুইচ, এখানে একটা বাতি, এটা একটা ব্যাটারি। হ্যাঁ, তো তুমি যখন এইখানে ধরো ব্যাটারি দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোন দিক দিয়ে যাবে? অবশ্যই পজিটিভ প্রান্ত দিয়ে বের হয়ে নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকবে। তো ধরো এখানে দুইটা সুইচ, এই দুইটা সুইচ দিয়ে তুমি একটা লাইটকে কন্ট্রোল করতেছো। এবার আমাকে বলো, সুইচগুলো যখন দুইটাই অফ থাকবে, মনে করো অফ মানে খোলা, দেখো কানেকশন, এই যে সুইচ মানে কি খোলা আছে, যখন যখন লাইট অফ থাকে মানে সুইচ অফ করা, তখন দেখো এই যে সার্কিট পূর্ণ হয়নি, সার্কিটটা ফিল আপ হয়নি, মাঝখানে গ্যাপ আছে, তো এটাকে বলে খোলা বা অফ। দেখো এটাও অফ, এটাও অফ, দুইটা সুইচই যদি অফ থাকে তাইলে কি কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে পাস করে আসতে পারবে? বলো, দুইটা সুইচই অফ, ধরো এটাও অফ, এটাও অফ, জিরো জিরো, তার মানে কারেন্ট এই দিক দিয়ে পাস করতে পারবে না, তখন বাতি জ্বলবে না। এই দেখো বাতি জ্বলবে না, মানে আউটপুট জিরো। এইবার মনে করো একটা সুইচ অফ, ধরো এটা অফ, এই যে এটা জিরো, এটা জিরো, আর এটা ওয়ান, মানে এটা অন আছে, এইটা অফ আর এইটা অন, মানে ধরো এই সুইচটা তুমি টিপ দিলা, অন করে দিলা, মানে এই সুইচ টিপ দেওয়া মানে এই যে খোলা ছিল এইটা এবার লেগে যাবে, মানে সার্কিট ফিল আপ হয়ে যাবে। তো এই দিকে যখন কারেন্ট এই পর্যন্ত আসবে, এসে দেখবে এই দিকে সুইচ অফ, মানে একটা সুইচ অফ একটা অন, তখন যেটা অন এইদিকে তো সার্কিট ফিল আপ হয়ে যাবে, তখন কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এইদিকে ফেরত চলে আসবে, তার মানে তখন এই বাতিটা জ্বলে যাবে। বুঝছো ব্যাপারটা? মানে তখন একটা অফ একটা অন, তাহলে বাতি জ্বলে যাবে। ঠিক একইভাবে যদি এইরকম হয় যে এটা অন আছে, এইবার এইবার এইটা সার্কিট ফিল আপ করছে, এইটা অফ, সেক্ষেত্রেও বাতি জ্বলে যাবে। আবার যদি এইরকম হয় দুইটাই অন করা আছে, মানে এই সুইচটাও অন করে দিলা সার্কিট ফিল আপ আছে, এটাও অন করে দিলা সার্কিট, তাহলে কারেন্ট দুইটা দিয়েই গিয়ে বাতি জ্বলে যাবে। বুঝছো ব্যাপারটা? তো এই যে সার্কিটকে বলে লজিক সার্কিট, বাট লজিক সার্কিট পরীক্ষায় না আঁকাইলেও চলবে। মেইন জিনিস হচ্ছে সংজ্ঞা। শোনো, প্রথমে ধরো তোমাকে অর গেট ব্যাখ্যা করতে বললো, তুমি শুরুতে সংজ্ঞা দিবা। অর গেটের সংজ্ঞা কি? তুমি বলবা যেই মৌলিক লজিক গেট দুই বা ততোধিক ইনপুটকে কি করে একটি মাত্র আউটপুটে যোগ আকারে প্রকাশ করে, এইভাবে বলা যায় যে লজিক গেট কি করে যোগের কাজ করে। কি বলে? যে মৌলিক লজিক গেট যোগের কাজ করে তাকেই অর গেট বলে। একদম সহজ সংজ্ঞা, যেই মৌলিক লজিক গেট যোগের কাজ করে তাকেই অর গেট বলে। এখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, ইনপুট দুইটা তিনটা চারটা তার চেয়ে বেশি হইতে পারে, এবং আউটপুট একটা হবে, এবং আউটপুটটা হবে সবগুলা ইনপুটের যোগফল। সংজ্ঞা এতটুকু বলবা। তারপরে এই যে এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, এটা সত্যক সারণী, এটা লজিক সার্কিট, এতটুকু দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো যারা সায়েন্সে পড়ো নাই তোমরা এই জিনিস এখন না বুঝলেও অসুবিধা নাই। এটা হচ্ছে প্যারালাল কানেকশন, সমান্তরাল। সমান্তরাল কানেকশনে যে কোনো একটা সুইচ অন থাকলেই বাতি জ্বলে যাবে, এই জন্য এদেরকে সমান্তরাল নেওয়া হয়েছে। কারণ এখানে দেখো অর গেটে যে কোনো একটা সুইচ অন থাকলেই বাতি অন হয়ে যাবে। একজন জিজ্ঞাসা করছো যে সুইচগুলা সমান্তরালে কেন নিলেন? কারণ সমান্তরালে নিলেই যে কোনো একটা অন থাকলে বাতি জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। তুমি যদি সমান্তরালে না নিয়ে শ্রেণীতে নেও, ওটা তখন এন্ড গেট হয়ে যাবে। এখনই দেখাচ্ছি, চলো। এবার আসো এন্ড গেট, অর গেট পড়লাম, এবার এন্ড গেট। এন্ড গেট কিসের কাজ করে বলো? গুণের কাজ করে। এন্ড গেট গুণের কাজ করে। তোমাকে যদি পরীক্ষায় সংজ্ঞা বলে যে এন্ড গেটের সংজ্ঞা লিখো এবং ব্যাখ্যা করো, সংজ্ঞা ব্যাখ্যা করো বললেই তো সংজ্ঞা দিবা। এন্ড গেট হচ্ছে যেই মৌলিক লজিক গেট গুণের কাজ সম্পাদন করে তাকে এন্ড গেট বলে। এখানেও মিনিমাম দুইটা বা ততোধিক, দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং আউটপুট হবে একটা, এবং আউটপুট কি হবে? ইনপুটগুলোর গুণফল। যেমন মনে করো যে ইনপুট আছে দুইটা, এ এবং বি, তাহলে আউটপুট কি হবে? অর এন্ড গেটের আউটপুট হবে এই দুইটার গুণফল। এবং এটাকে পড়ার সময় আমরা কি বলবো? এ এন্ড বি। গুণফল মানেই হচ্ছে
এন্ড অপারেশন। তারপরে দেখো এই যে এন্ড গেট, এন্ড গেটের সাংকেতিক চিহ্ন কিরকম, মিনিমাম দুইটা ইনপুট তো লাগবেই, এ বি, এবং তার চিহ্ন হচ্ছে একদম স্ট্রেট লাইন। দেখো অর গেটের সময় কিন্তু এগুলো বাঁকা ছিল, এটাও বাঁকা সামনেরটাও বাঁকা, আর এন্ড গেটে, এন্ড গেটে এই যে এই দাগটা হবে সোজা, এই দাগটা সোজা, আর সামনেরটা যথারীতিভাবে একটু বাঁকা, এইভাবে নিয়ে চলে আসো। এই যে এই দাগটা সোজা মানে হচ্ছে এটা এন্ড গেট, এবং আউটপুট দিলাম, আউটপুটকে ওয়াই এ এন্ড বি, মানে দুটার গুণফল। এটাকে বলে কি সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন। এরপরে আসো সত্যক সারণী। ইনপুট, ইনপুট দুই বা ততোধিক হইতে পারে, আমরা দুইটা দিয়েই দেখতেছি। ইনপুট আউটপুট, ইনপুট এ বি, আউটপুট এ বি। দেখো কি কি হইতে পারে, 0 0 0 1 1 0 1 1। এইবার দেখো গুণ করলে কি হবে, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 এবং 1 গুণ করলে বুলিয়ান অ্যালজেব্রায় গুণ করলে কি হবে, 1 হবে। এইবার দেখো আমরা কাজ শেষ। জাস্ট ব্যাখ্যা করো, যদি তোমাকে বলে মৌলিক লজিক গেটগুলো ব্যাখ্যা করো, তাহলে আগে সংজ্ঞা বলবা যে গুণের কাজ করে। এন্ড গেট মানে কি, গুণের কাজ করে, দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে এবং আউটপুট হবে একটা, এবং আউটপুট হবে ইনপুটগুলোর গুণফল। ঠিক আছে, তারপরে সাংকেতিক চিহ্ন দেখাইলাম। তারপরে এটা কি, এটা হচ্ছে সত্যক সারণী, সাংকেতিক চিহ্ন দেখাবো, তারপরে দেখাবো সত্যক সারণী। এইবার আসো, এইবার লজিক সার্কিটটাও দেখি, চলো। তো খেয়াল করে দেখো, অর গেটের লজিক সার্কিটে দুইটা সুইচ বা দুইটা ইনপুট, ইনপুটগুলোকে আমরা সুইচ হিসেবে দেখাইতেছি, আমরা প্যারালালি নিছিলাম। কারণ কি, যে কোনো একটা অন থাকলেই সুইচ আউটপুট অন হয়ে যাবে, মানে লাইট জ্বলে যাবে। এইবার এন্ড গেটে দেখো ভাইয়া, এইখানে ঝামেলাটা কি, এন্ড গেটে দুইটা সুইচ বন্ধ থাকলে লাইট অফ, যে কোনো একটা বন্ধ থাকলেও লাইট অফ। যখন শুধুমাত্র দুইটাই অন আছে, দেখো দুইটা সুইচই যখন অন থাকে শুধুমাত্র তখনই বাতিটা জ্বলে। তাহলে এবার আমাকে বলো তো এখানে কানেকশনটা কিরকম হবে, এই যে পজিটিভ প্রান্ত, এই যে নেগেটিভ প্রান্ত, ধরো এই যে একটা রোদ দেখাইলাম, এইবার এই যে একটা সুইচ, এই যে একটা সুইচ, দুইটাই কি দিব, শ্রেণীতে, দুইটাই এইবার শ্রেণীতে দিব। কারণ দেখো যে কোনো একটা অফ থাকলেই লাইট জ্বলবে না, অফ হয়ে যাবে। এই যে দেখো, ধরো এই যে এই দিক দিয়ে কারেন্ট পাস করবে, প্লাস মাইনাস, এই যে দিক দিয়ে পাস করবে। তো দেখো যখন এখানে যে কোনো একটা সুইচ অফ, ধরো এটা অফ এটা অন, যে কোনো একটা অফ থাকলে কিন্তু কারেন্ট পাস করতে পারবে না। সুইচ অফ মানে কি, বর্তনী পূর্ণ না, বর্তনীতে মাঝখানে ব্রেক আছে। তো ধরো এটা অফ, তাহলে এখানে গিয়ে কারেন্ট আটকে যাবে, যাইতে পারবে না। অথবা এইটা অন আছে কিন্তু এইটা অফ, তাহলে এখানে এসে কারেন্ট আটকে যাবে, যাইতে পারবে না, সার্কিট পূর্ণ হবে না। তো যখন এটাও অন আছে এটাও অন আছে, মানে এখানেও সার্কিট ফিল আপ এখানেও সার্কিট ফিল আপ, দুইটা সুইচে অন করা, তখনই শুধুমাত্র ওই যে কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে বর্তনী ফিল আপ করতে পারবে, তার মানে তখন এই লাইট জ্বলে থাকবে। বুঝতে পেরেছ? এই যে দেখো, যখন দুইটাই সত্য, মানে দুইটা সুইচই অন থাকবে তখনই শুধুমাত্র বাতি জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। এটা হচ্ছে লজিক সার্কিট। এই তোমরা বুঝতেছো, যারা 9 10-এ এগুলা পড়ছো, তুল্য রোধ বাইর করা, কোনটা দিয়ে কতটুকু কারেন্ট যাবে, আরে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তোমাদের এই লজিক সার্কিট শেয়ার দরকার নাই, তোমরা খালি ওই সত্যক সারণী পর্যন্ত শিখে রাখো, এনাফ, সত্যক সারণী দিয়েই কাজ হয়ে যাবে। এইবার আসো নট গেট। নট গেট কিসের কাজ করে বলো তো? পূরকের কাজ করে, মনে আছে? বলো তো নট গেটে ইনপুট কয়টা হবে? নট গেটে ইনপুট কয়টা হবে? একটা। এখানে একটা ইনপুট একটা আউটপুট, কারণ তুমি যাই দিবা তাকে সে পূরক করে দিবে। মনে করো তুমি একটা ইনপুট নিলা এ, এটাকে আউটপুটে তুমি যদি ইনপুট দাও এ, আউটপুট কি হবে? এবার, মানে এ নট, এটাকে এবার, এ পূরক, এ নট, যেইভাবে তুমি খুশি বলতে পারো। এটার সাংকেতিক চিহ্ন কি দেখো, যে একটা ইনপুট এ,
এখানে এ নিলে এ বার হবে, বি নিলে বি বার হবে, যাই দিবা তার পূরক হয়ে যাবে। চিহ্ন হচ্ছে এই যে এরকম দাগ দিয়ে ত্রিভুজ টাইপের এবং মাঝখানে একটা গোল, এই যে সামনে সামনে একটা গোল, এটা দিয়েই নট গেট প্রকাশ করে। দেখো এই সামনে এই গোলটা কিন্তু দেওয়া লাগবে, অনেকে আবার বুইলা না দিয়ে দিও না। আউটপুট হবে এবার। দেখো একটা ইনপুট একটা আউটপুট, ইনপুটে যা থাকবে আউটপুট হবে তার পূরক। এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। এবং লজিক সার্কিট সরি সত্যক সারণী, সত্যক সারণী কেমন দেখো, ইনপুট আউটপুট, ইনপুটে এ থাকলে আউটপুট হবে এ বার। তাহলে দেখো এ যদি 0 হয় মানে ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, আর ইনপুট যদি আউটপুট হবে 0। শেষ। বুঝছো ঘটনা? খুবই সিম্পল, একদম সহজ ব্যাপার স্যাপার, এখানে না বোঝার কিছুই নাই, না বোঝার মতো কিছু নাই। আচ্ছা এইবার তোমরা চিন্তা করো তো এই নট গেটের সত্যক সারণী সরি লজিক সার্কিট কেমন হইতে পারে? চিন্তা করো দেখি। নট গেটের লজিক সার্কিট কেমন হইতে পারে একটু চিন্তা করো। ধরো এই যে ব্যাটারি প্লাস মাইনাস, এটা রেজিস্ট্যান্স দিলাম, ধরো এই যে এখানে বাতি, বলো সুইচগুলো কোথায় থাকবে বলো তো? সুইচগুলো কোথায় দিব? দুইটা সুইচ দিব, দেখো দুইটা সুইচ না একটা সুইচ দিলে হবে তো, একটা ইনপুট একটাই সুইচ দিব। দেখো নট গেট কি বলতেছে, যখন সুইচ অফ থাকবে তখন বাতি জ্বলে থাকবে, আর যখন সুইচ অন তখন বাতি নিভে যাবে, মানে উল্টা পাল্টা কাজ হবে। তুমি ইয়েস বললে সে নো করবে, তুমি নো বললে সে ইয়েস বলবে। তাহলে এখানে থাকবে আসলে একটা শর্ট সার্কিট। শর্ট সার্কিট বোঝো? এই যে দেখো এই যে সুইচটা একটা শর্ট সার্কিটের মতো থাকবে। খেয়াল করে দেখো 9-10 পড়ছো তো, যে যেই তারের রোধ নাই, দেখো ধরো এই যে একটা শর্ট সার্কিট আমরা দিয়ে দিলাম, এই সুইচটা এইদিকে একটা শর্ট সার্কিটের মতো দিয়ে দিলাম এই বাতির সাথে প্যারালালি বা সমান্তরালে। তো এই বাতিটা যখন অফ থাকবে, মনে করো এই বাতিটা অফ, তখন কারেন্ট এইদিকে গিয়ে এইদিকে আসতে পারবে না, তখন কারেন্ট অবশ্যই এইদিকে যাবে, তখন লাইটটা জ্বলবে। তার মানে এই সুইচটা যখন অফ থাকবে, অফ, বাতি তখন জ্বলে যাবে। বুঝছো ঘটনা? আর এই সুইচটা যখন অন থাকবে তখন এটা যেহেতু শর্ট সার্কিট, কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিকে চলে আসবে, এই যে তখন আর কারেন্ট এই দিকে যাবে না, কারণ বাতির মধ্যে তো লাইটের মধ্যে তো অবশ্যই রোধ আছে, রেজিস্ট্যান্স আছে। তো এই যে শর্ট সার্কিট হচ্ছে এইখানে কোনো রোধ নাই, আর এটা বাতি তুমি যদি জ্বালাইতে চাও এটার মধ্যে অবশ্যই রোধ লাগবে। তো এই রাস্তায় রেজিস্ট্যান্স আছে, রোধ আছে, এই রাস্তায় রোধ নাই, তাহলে কারেন্ট অবশ্যই এদিক দিয়ে গিয়ে এখানে যেহেতু শর্ট সার্কিট পাওয়া গেছে, তো যখন এটা অফ থাকবে, অফ থাকলে তো আর এইদিকে পাস করতে পারবে না, তখন সে বাধ্য হয়ে এইদিকে যাবে, তখন বাতি জ্বলবে। তার মানে এই সুইচ যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে, আর এই সুইচ যদি অন থাকে তখন আর বাতি জ্বলবে না, কারণ তখন কারেন্ট এই দিক দিয়ে ঘুরে চলে আসবে। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তাইলে এই এই লজিক সার্কিট নিয়ে চিন্তা নাই, তোমরা খালি সাংকেতিক চিহ্ন আর সত্যক সারণী এবং সংজ্ঞা এই পর্যন্ত জানলেই চলবে। লজিক সার্কিট আর সংজ্ঞা তো দিবাই। শোনো, তো এখন পরীক্ষায় আসতে পারে কি, পরীক্ষায় বলবে যে মৌলিক লজিক গেট, তোমাকে উদ্দীপকের মধ্যে বুঝাই দিবে, যে উদ্দীপকটা বুঝাইতেছে মৌলিক লজিক গেটগুলোর কথা। তোমাকে বলবে যে উদ্দীপকে যেই গেটগুলোর কথা বলা হয়েছে সেগুলা ব্যাখ্যা করো। তাহলে অর গেট, এন্ড গেট এবং নট গেট তিনটারই সংজ্ঞা দিবা, তারপরে সংজ্ঞা দিয়ে সাংকেতিক চিহ্ন দেখাবা, সত্যক সারণী দেখাবা, তাইলেই হবে, আর কিছু লাগবে না। সাংকেতিক চিহ্ন, সত্যক সারণী। আর পূরকের বেলায় বলবা যে মৌলিক গেটের মাধ্যমে পূরকের কাজ করা হয় তাকেই বলে নট গেট। নট গেটে ইনপুট 0 হলে মানে ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, এবং ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে। এই হচ্ছে ঘটনা। তো চলো
এখন আমরা চলে যাবো, ওই যে এখানে এগুলো আবার টাইপ করাও আছে, সেম জিনিসগুলা টাইপ করা আছে, কাজে যারা নোট করো নাই কোনো সমস্যা নাই, তোমরা লেকচার স্লাইড দেখেও পরবর্তীতে পরীক্ষার আগে রিভিশন দিতে পারবা, এগুলো এখানে নোট করা আছে। ওকে, তো আমরা কি বললাম দেখো, মৌলিক লজিক গেটগুলা পড়লাম। এইবার আমরা যাব সার্বজনীন লজিক গেটে। দেখো সার্বজনীন লজিক গেট এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তুমি কলেজের পরীক্ষা মানে যে কোনো পরীক্ষা, আইসিটির যে কোনো পরীক্ষা যদি অ্যাটেন্ড করো এবং সেখানে যদি তৃতীয় অধ্যায় সিলেবাসে থাকে, মানে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ সার্বজনীন লজিক গেট, তাহলে প্রশ্ন এই সার্বজনীন লজিক গেট থেকে আসবেই, মাস্ট। এটা একেবারে 100% শিওর বলা যায়। দেখো সার্বজনীন লজিক গেট, সার্বজনীন লজিক গেট দুই প্রকার বা দুইটা আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এখন কথা হচ্ছে দেখো এই গেট দুইটার নাম সার্বজনীন হওয়ার কারণ কি। আমাদের কাছে মৌলিক গেট আছে কয়টা? তিনটা। শোনো, এই যে আমরা যে 4 প্রকারের গেট আছে আমাদের, তার মধ্যে আমরা এইচএসসি তে 3টা টাইপের শিখবো, মৌলিক লজিক গেট, সার্বজনীন, এক্সক্লুসিভ, যৌগিক লজিক গেট। তো দেখো যেই লজিক গেট দিয়ে 3টা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে বলে সার্বজনীন গেট। দেখো সার্বজনীন লজিক গেট কি জিনিস, আমার কথা শোনো ভাইয়া, মৌলিক লজিক গেট দিয়ে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা সম্ভব। বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো ফাংশন বা যে কোনো সার্কিট তুমি মৌলিক লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা। আর সার্বজনীন যে দুইটা লজিক গেট আছে ন্যান্ড এবং নর, ওই দুইটা দিয়ে যে কোনো মৌলিক লজিক গেট বাস্তবায়ন করতে পারবা। এখন আমার কথাটা শোনো কি বলি, মৌলিক গেট দিয়ে যে কোনো লজিক ফাংশন বাস্তবায়ন করা যায়, আর সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। তার মানে কি, এই যে সার্বজনীন গেট, সার্বজনীন লজিক গেট দিয়ে তাইলে যে কোনো লজিক ফাংশন বাস্তবায়ন করা সম্ভব বুলিয়ান অ্যালজেব্রার। কে কে আমার সাথে একমত? কারণ কি, ন্যান্ড গেট এবং নর গেট দুইটাকে আমরা সার্বজনীন গেট বলতেছি। এদেরকে সার্বজনীন বলার কারণ কি, কারণ এই দুটা গেট দিয়ে 3টা মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, মানে 3টা মৌলিক গেটের কাজ তুমি সার্বজনীন গেট দিয়ে করতে পারবা। আবার 3টা মৌলিক গেট দিয়ে যে কোনো গেটে বাস্তবায়ন করা যায়। তার মানে আসলে এই যে সার্বজনীন দুইটা গেট, দেখো এই সার্বজনীন দুইটা গেট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো ফাংশন বা যে কোনো লজিক সার্কিট তুমি বাস্তবায়ন করতে পারবা। তো সংজ্ঞার মধ্যে কি বলবা? যদি বলে যে সার্বজনীন গেট কি, তুমি বলবা যেই মৌলিক, বা এটা তো মৌলিক না, যেই লজিক গেটের মাধ্যমে 3টি মৌলিক লজিক গেটই বাস্তবায়ন করা যায় তাদেরকে কি বলে? সার্বজনীন গেট। তো দুইটা সার্বজনীন গেট আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। বোঝা গেল? এভাবে বললেই হবে যে ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এদেরকে সার্বজনীন বলা হয় কারণ এই দুটা গেট দিয়ে 3টা মৌলিক গেটই বাস্তবায়ন করা যায়। না আস্তে ধীরে কিভাবে যায় আমরা ধীরে সুস্থে দেখব। চলো এখন দেখি ন্যান্ড গেট কি জিনিস, আগে দেখো। আচ্ছা নতুন পেজে যাই। দেখো ন্যান্ড গেট কি জিনিস, নামের মধ্যেই উত্তর আছে, আস্তে আস্তে সবই বুঝে ফেলবা। ওয়েট, খালি আস্তে ধীরে আগাও, দাঁড়াহোরা নাই। ন্যান্ড গেট ভাই নামের মধ্যে বুঝতেছি না, এনতে নট। দেখো এই যে ন্যান্ড গেট, নাম থেকেই পরিচয় পাওয়া যায়, নাম থেকেই পরিচয় পাওয়া যায় যে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে এনতে নট সাথে আছে এন্ড, তার মানে নট গেট এবং এন্ড গেট এই দুইটার মিক্স। কথা সত্য। এইবার দেখো এটা সাংকেতিক চিহ্ন কেমন, দেখো ওয়েট, দুইটা ইনপুট মিনিমাম দুইটা লাগবে, কারণ এন্ড গেট বাস্তবায়নের জন্য। এই যে এন্ড গেটের চিহ্ন এটা দেখো, দেখো এই যে এটা হচ্ছে এন্ড গেটের চিহ্ন। ধরো এ বি মিনিমাম দুইটা ইনপুট নিলাম এবং তার সামনে নট, মনে আছে তোমাদের নট মানে এই যে সামনে গুলটু, কার কার মনে আছে? এই যে বলছিলাম নট মানে পূরক, সামনে গুলটু, এই গুলটু এই গুল দিয়ে দিবা, তার মানে এটা নট বোঝাবে। তো দেখো ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে
প্রথমে এন্ড গেট, তার সামনে এই যে গুলটু দিবা, যেটা নট গেটকে রিপ্রেজেন্ট করবে, এই যে এটা হয়ে যাবে কি ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। এবং আউটপুটটা কি হবে দেখো, আউটপুটটা হবে প্রথমে এই দুইটা ইনপুটকে সে যোগ করবে, প্রথমে এন্ডের কাজ করবে, এন্ড প্রথমে কি করবে যোগ, এই সরি যোগ কেন, এন্ড, এন্ড মানে তো গুণ, প্রথমে এই দুটাকে সে গুণ করবে, দেখো এন্ড অপারেশন মানে কি গুণ, এ আর বি দুটোকে গুণ করবে, তারপরে সামনে আছে কি পূরক, বার করে দিবে, পূরক করে দিবে, শেষ। কে কে বুঝছো বলো তো? খুবই ইজি জিনিস, মনে থাকবে না? দেখো নট এবং এন্ড এই দুটার মিক্সচার হচ্ছে ন্যান্ড গেট। তো এন্ড মানে কি গুণ, আর নট মানে পূরক। তো যেহেতু এখানে গুণের কাজ আছে, তাহলে মিনিমাম দুইটা ইনপুট তো লাগবে। তো দুইটা ইনপুট, এই যে নট গেট, এই যে এন্ড গেট, তার সামনে গুলটু মানে নট গেট। তো এটা আউটপুট কি হবে, আগে গুণ করবে তারপরে পূরক করবে, আগে গুণ তারপরে পূরক, মনে থাকবে, শেষ। হ্যাঁ, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন। এইবার দেখো সত্যক সারণী, এইবার সত্যক সারণী দেখি, চলো। ইনপুট, ইনপুট, আউটপুট। দেখো ইনপুটে কয়টা আছে, দুইটা, এ আর বি, এ বি, এ বি বার। তুমি চাইলে আলাদা করে এ বি বের করে তারপরে পূরক করতে পারো, দরকার নাই, একবারেই করে ফেলবো। দেখো 0 0 0 1 1 0 0 1, খেয়াল করো 0 এবং 0 আগে গুণ করো, গুণ করলে হবে 0, তার উপরে পূরক, 0 কে পূরক করলে 1। এটা কে কে বুঝতেছো একবার বলো? দেখো আগে গুণ করবা তারপর পূরক করবা, একবারে মনে মনে করে ফেলবা। দেখো 0 এবং 1 গুণ করলে 0, কিন্তু পূরক, তো 0 এর পূরক 1। আবার 1 এবং 0 গুণ করলে 0, তার উপরে পূরক মানে 1। 1 আর 1 গুণ করলে 1, কিন্তু পূরক, 1 কে পূরক করলে 0। এটা কে কে বুঝছো সত্যক সারণীটা বলো? সবারই তো বোঝা উচিত, এটা তো কঠিন কিছু না। এই সত্যক সারণী এটা তো মনে মনে করে ফেলা যায়, এটার জন্য তো আলাদা করে এবি বের করে শুধু শুধু বড় করার দরকার নাই তো, তাই না? আলাদা করে এবি বের করে দেখানোর তো দরকার নাই, এটা এমনি যথেষ্ট ছোট। ওকে, তারপর তুমি দাগ টেনে নিতে পারো, পরীক্ষার খাতায় দাগ টেনে দিও, সুন্দর দেখা যাবে। এই যে, এই যে ঘটনা। ওকে, তার মানে দেখো, হ্যাঁ একজন বলছো বুঝো নাই, দেখো ভাইয়া ন্যান্ড গেটের আউটপুট কি, এ বি তার উপরে বার। তাহলে আগে এ আর বি দুটো ইনপুট দিলাম, দেখো 0 আর 0 গুণ করলে কি হবে 0, এ আর বি গুণ করলে 0, তার উপর পূরক আছে না, তাহলে 0 কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আবার 0 এবং 1 গুণ করলে কি 0, বাট তার উপর পূরক আছে, তাহলে 0 কে পূরক করলে 1 হয়ে যাবে। একইভাবে 1 0 গুণ করলে 0, তার উপর পূরক, 0 কে পূরক করলে 1 হয়। আবার 1 এবং 1 গুণ করলে 1, কিন্তু তার উপর আছে পূরক, 1 কে পূরক করলে 0। এই সঞ্জিত এবার বুঝছো বলো তো? এটা একবারে করে ফেলছি, এ বি তার উপরে বার। তুমি চাইলে আগে এ বি বের করবা তারপরে পূরক করবা, দরকার কি শুধু শুধু বড় করা দরকার আছে? বড় করার দরকার নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝছো। তো এটা কি, এটা হচ্ছে ন্যান্ড গেট। এরপরে নর গেট, খেয়াল করে দেখো, আমরা ন্যান্ড গেট পড়লাম, এখন আমরা নর গেট পড়বো। চলো, নর নামের মধ্যে কি আছে বলো তো? এই নর গেটের নামের মধ্যে কি আছে বলো? নর গেট, নর গেটের নামের মধ্যে কোন দুইটা গেট আছে বলো দেখি? ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। নর গেটের নামের মধ্যে এনতে নট আর অর, এন্ডের জায়গায় কি হবে, অর হবে, অর গেট। তো দেখো অর গেটের চিহ্ন কি, অর গেটের চিহ্ন ছিল, দেখো আগে অর, এই যে দুইটা ইনপুট তো লাগবে মিনিমাম, বাঁকা করে, এই বাম পাশের দাগটা বাঁকা, এই যে এটা হচ্ছে অর গেটের চিহ্ন, সামনে গুলটু, গুলটু দিলে সেটা নট গেট হয়ে যাবে, এই যে, তার মানে অর গেট তারপরে নট। তাহলে অর গেট আগে কি করবে, যোগ করবে, ধরো আউটপুটকে আমরা ওয়াই ধরলাম, আগে যোগ করবে তারপর সেটাকে পূরক করবে, আগে যোগ তারপর সেটা কি পূরক। বুঝতে পারতেছো? এইবার দেখো এখানে কি হয়, আগে যোগ তারপর এখানে পূরক। হ্যাঁ দেখো,
এই যে আগে যোগ করব তারপর পূরক করব। তো দেখো 0 এবং 0 যোগ করলে 0, তার উপরে পূরক, 0 কে পূরক করলে কি হয় 1 হয়, 0 কে পূরক করলে 1 হয়। তারপরে খেয়াল করে দেখো 0 এবং 1, 0 এবং 1 যোগ করলে কত হয় 1, তার উপর পূরক, 1 কে পূরক করলে 0, আবার 1 0 যোগ করলে 1, 1 কে পূরক করলে 0, 1 1 যোগ করলে 1, 1 কে পূরক করলে 0। এই কে কে বুঝছো বলো? এটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা ছিল সাংকেতিক চিহ্ন, এটা ছিল সত্যক সারণী। নামটা লিখে দিই। ন্যান্ড এবং নর কে কে বুঝছো? ভাইয়া সার্বজনীন গেট কয়টা আছে? 2টা আছে। সার্বজনীন গেট কয়টা আছে? 2টা আছে, একটা ন্যান্ড গেট আর একটা নর গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে নট যোগ অ্যান্ড গেট, এই 2টা একসাথে মিক্সড। আর নর গেট হচ্ছে নট গেট এবং অর গেট। দেখো আউটপুট কিন্তু উল্টা 2টা। ন্যান্ড গেটে প্রথম 3টা আউটপুট সত্য, লাস্টেরটা মিথ্যা। আর নর গেটে উল্টা, শুধু প্রথমটা সত্য, বাকি 3টা মিথ্যা। বুঝতে পেরেছো? ওকে, এই পর্যন্ত কে কে বুঝছো একটু কমেন্টে জানায়ও। এই পর্যন্ত বুঝতে কে কে পেরেছো কমেন্টে জানায়ও, এরপরে আমরা সামনে আগাবো। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও, কমেন্টে জানাইলে আমরা সামনে অগ্রসর হব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ন্যান্ড আর নর গেটের সার্কিট নাই, হ্যাঁ সার্কিট আছে, বাট এগুলো পরীক্ষায় আসবে না। তো দেখাই, চলো যেহেতু বলছো দেখাই, বাট এগুলো সব গেটে যে সার্কিট শিখা লাগবে এরকম না, সার্কিট পরীক্ষায় লাগবে না। বাট চলো এই 2টা দেখি, বাট এরপরে আর কোনো গেটের সার্কিট শিখা লাগবে না। দেখো ন্যান্ড গেটের আউটপুটটা দেখো, শোনো, যখন 2টাই মিথ্যা, 2টা সুইচই অফ, তখন আউটপুট অন, মানে লাইট জ্বলে থাকবে। এবং যে কোনো একটা মিথ্যা তখনও জ্বলে থাকবে, যে কোনো একটা মিথ্যা তখনও জ্বলে থাকবে। আর যখন 2টা সুইচ তুমি অন করে দিবা, 2টাই সত্য, তখন সেটা অফ। তো এটা কিভাবে সার্কিটে প্রতিপাদন করা যায় চলো দেখি। প্লাস মাইনাস, ধরো এখানে একটা রোদ দিলাম, এখানে বাতি, এইটা, হ্যাঁ এটা হবে এটার সাথে প্যারালাল 2টা শ্রেণীতে, ঠিক আছে। দেখো আচ্ছা আগে আঁকি, আগে আঁকেছি, হ্যাঁ এইটাই ঠিক আছে। দেখো এই যে দেখো, এই যে 2টা সুইচ, তুমি একটাকে চিন্তা করো এ, একটাকে বি, ধরো এটা এ, এটা বি, মনে মনে ধরো, ধরো একটা এ একটা বি। তো দেখো এটা কি আমি শর্ট সার্কিট আকারে নিছি, এই যে লাইটটা, এই লাইটের সাথে শর্ট সার্কিট আকারে মানে প্যারালালি নিছি। তো দেখো যখন 2টাই অফ, এ অফ বি অফ, তখন কারেন্ট এই দিকে যাইতে পারবে না, যে কারেন্ট তো এই দিক দিয়ে বেরোয় এই দিকে যাবে, তাই না? তো এই 2টাই যদি অফ থাকে তখন শর্ট সার্কিট কাজ করবে না, তার মানে তখন এই যে কারেন্ট এই দিক দিয়ে ঘুরে যাবে, তখন লাইট জ্বলে যাবে, এই যে এইটা। এরপরে যখন যে কোনো একটা অফ থাকবে, দেখো মনে করো এ অফ, তাহলেও তো কারেন্ট শর্ট সার্কিট দিয়ে যাইতে পারবে না, তার মানে বাতি দিয়ে এদিক দিয়ে ঘুরে যাবে, তার মানে বাতি জ্বলবে। অথবা বি অফ, যে কোনো একটা অফ থাকলেই কিন্তু কারেন্ট শর্ট সার্কিট দিয়ে যাইতে পারবে না, তার মানে এই দিক দিয়ে ঘুরে যাইতে হবে, তার মানে তখন বাতি জ্বলে থাকবে, মানে 1 হবে, আউটপুট কি হবে 1, সত্য। কিন্তু যদি 2টা সুইচই অন হয়ে যায়, এ অন বিও অন, তখন এই সার্কিট ফিল আপ হয়ে যাবে, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, কারেন্ট এই দিক দিয়ে ঘুরে চলে আসবে, তখন আর লাইটের মধ্য দিয়ে পাস করবে না, তখন লাইট অফ হয়ে থাকবে। বুঝতে পেরেছো? বাট এই লজিক সার্কিট পরীক্ষায় চাইবে না, মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় চাইতে পারে, বাট এইচএসসি পরীক্ষায় লজিক সার্কিট লাগবে না। সাংকেতিক চিহ্ন আর সত্য সরণি আঁকাইলেই এনাফ। ঠিক আছে, এটা গেল ন্যান্ড গেট। তাহলে নর গেটেরটা কেমন হইতে পারে দেখো, দেখো নর গেটের আউটপুট কি বলতেছে ভাইয়া, যখন 2টাই মিথ্যা, দেখো মানে অফ, 2টা সুইচই যখন অফ থাকবে তখন আউটপুট সত্য, মানে আউটপুট মানে তখন বাতি জ্বলে থাকবে।
আর যে কোনো একটা যদি অন হয়ে যায়, একটা অন থাকলেই আউটপুট মিথ্যা, একটা ওয়ান থাকলেই মিথ্যা, মানে একটা সুইচ অন করে দিলেই বাতি আর জ্বলবে না। এটা হবে কিরকম আমি তোমাকে বলি। এই যে শর্ট সার্কিট আকারেই এখানে দুইটা সুইচ কি শ্রেণীতে আছে না, নর গেটের বেলায় এই দুইটা সমান্তরালে হয়ে যাবে। চলো দেখাই, নর গেটের বেলায় এই দুইটা সমান্তরাল হয়ে যাবে, প্লাস মাইনাস। ধরো এই যে পুরোটা দিয়ে একটু সুন্দর করে আঁকাই। এই যে দেখো, ধরো এটা এ, এটা বি, দুইটা সুইচ। তো দেখো যখন এ এবং বি দুইটাই অফ, এটাও অফ এটাও অফ, তার মানে কি কারেন্ট আর এই দিক দিয়ে পাস করতে পারবে না, যে এই দিক দিয়ে পাস করতে পারবে না। এই যে কারেন্ট যে দিক দিয়ে বেরোয় এদিকে যাবে, যদি এই দুইটা সুইচই অফ থাকে তাহলে তো কারেন্ট আর এই দিক দিয়ে পাস করতে পারবে না। তার মানে তখন কারেন্ট যে এই দিক দিয়ে ঘুরে যাবে, মানে বাতির মধ্য দিয়ে যাবে, তখন এই বাতিটা জ্বলে থাকবে। আর যদি যে কোনো একটা অন থাকে, যে কোনো একটা সুইচ, মনে করো যে এ সুইচটা অন করে দিলাম, তাহলে কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিকে ঘুরে এই দিকে ফিরে চলে আসবে, তখন আর এই বাতির মধ্য দিয়ে কারেন্ট যাবে না, শর্ট সার্কিট হয়ে যাবে, তখন এটা নিভে থাকবে। একইভাবে যদি শুধু বি সুইচটাও অন থাকে, তাহলে কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে এদিকে চলে আসবে, বুঝছো? আর যদি দুইটা সুইচই অন থাকে, তাহলে তো কারেন্ট এই দিক দিয়ে আইসা এদিকেও ঘুরে চলে আসবে, এইদিকে আইসা বি এর মধ্য দিয়ে এদিক দিয়েও ঘুরে চলে আসবে, মানে এই লাইট পর্যন্ত তো আর যাবেই না কারেন্ট, তখন আর বাতি জ্বলবে না। কে কে বুঝছো বলো তো? তার মানে ন্যান্ড গেটে দুইটা সুইচ বাতির সাথে সমান্তরালে এবং এরা নিজেরা শ্রেণীতে থাকবে, দুইটা সুইচ, মানে শর্ট সার্কিট আকারে। আর নর গেটে দুইটা সুইচ বাতির সাথে সমান্তরালেই থাকবে, মানে শর্ট সার্কিট আকারেই থাকবে, কিন্তু এরা নিজেরা আবার সমান্তরালে থাকবে। ওকে, এই হচ্ছে ঘটনা। তো এখন আমরা কি বললাম? সার্বজনীন লজিক গেট পড়লাম, যে ভাই সার্বজনীন লজিক গেট কি জিনিস? যে লজিক গেট দিয়ে তিনটা মৌলিক লজিক গেটই বাস্তবায়ন করা যায়, তিনটা মৌলিক লজিক গেট যে গেট থেকে বাস্তবায়ন করা যায় তাদেরকে বলে সার্বজনীন গেট। তো ন্যান্ড গেট এবং নর গেট এই দুটোকে বলে সার্বজনীন, কারণ মৌলিক লজিক গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, আর এই দুইটা গেট দিয়ে মৌলিক লজিক গেট বাস্তবায়ন করা যায়। তার মানে এই দুইটা গেট দিয়ে আসলে বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো গেটই তুমি বাস্তবায়ন করতে পারবা, বা যে কোনো ফাংশন তুমি বাস্তবায়ন করতে পারবা। এইবার চলো আসলেই দেখি যে আসলেই বাস্তবায়ন করা যায় কিনা। চলো শুরুতে আমরা দেখব ন্যান্ড গেটের সার্বজনীনতা, খুবই ইম্পর্টেন্ট, এইগুলা পরীক্ষায় আসবেই। ন্যান্ড গেটের সার্বজনীনতা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় কিন্তু আসবে, 100% শিওর আসবে। ন্যান্ড গেটের সার্বজনীনতা, এটার প্রমাণ তোমাকে পরীক্ষায় বলতে পারে, উদ্দীপকে একটা গেট তারা বোঝাইলো, যে উদ্দীপকে ধরো ন্যান্ড গেটের কথা বলা আছে, তোমাকে বলবে যে উদ্দীপকে যেই গেটের কথা বলা আছে সেই গেটটিকে সার্বজনীন গেট, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি বলবা যে হ্যাঁ উদ্দীপকের গেটটা ন্যান্ড গেট, তাহলে অবশ্যই এটা সার্বজনীন গেট। এখন প্রমাণ কেমনে করবা? শোনো, ন্যান্ড গেট সার্বজনীন গেট কারণ হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তিনটা মৌলিক গেটই বাস্তবায়ন করা যায়। কোনগুলা? অর গেট, এন্ড গেট এবং নট গেট। অর গেট যোগের কাজ করে, এন্ড গেট গুণের কাজ করে এবং নট গেট পূরকের কাজ করে। তো সেম তিনটা কাজ ন্যান্ড গেট দিয়ে করা যায়। কিভাবে? চলো দেখি। শুরুতে লিখো এক, সবচেয়ে সহজটা আগে লিখি। ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, নট গেটটা বাস্তবায়ন করা সবচেয়ে সহজ। দেখো নট গেট কিসের কাজ করে তোমাদের মনে আছে? পূরকের কাজ করে। এই যে এটা হচ্ছে নট গেট, নিশ্চয়ই মনে আছে। নট গেট পূরকের কাজ করে, এখানে একটা ইনপুট থাকে,
একটা ইনপুট থাকে, সেটাকে আমরা কি করি, নট গেটে পূরক করে দিই। এইবার আমাকে বলো, ন্যান্ড গেটে কি একটা ইনপুট দিয়ে পসিবল? ভাইয়া আমরা যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব, নট গেটে তো ইনপুট থাকে একটা, সব গেটে একটাই হয়। বাট ন্যান্ড গেটে কি ইনপুট একটা দিয়ে পসিবল না? ন্যান্ড গেটে ইনপুট অবশ্যই দুইটা লাগবে। তো এখন এখানে ভ্যারিয়েবল আছে কয়টা বলো তো? ভাই নট গেটে ভ্যারিয়েবল থাকে একটা, তো আমি যদি ন্যান্ড গেটে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নেই তাহলে তো ঝামেলা। তো আমরা কি করবো জানো, একটা ইনপুটে দুইবার নিব, মানে একটা ভ্যারিয়েবলই দুইবার ইনপুট নিব। কিরকম দেখো, ওয়েট আগেই লিখো না, এই যে ধরো এই যে এটা কি ন্যান্ড গেটের চিহ্ন না, এটাই তো ন্যান্ড গেট। তো এখানে তো দুইটা ইনপুট লাগবে মিনিমাম, ন্যান্ড গেটে দুইটা ইনপুট মিনিমাম। কিন্তু এখানে যেহেতু আমি বাস্তবায়ন করব নট গেট, নট গেট ইনপুট আছেই একটা, মানে ভ্যারিয়েবল একটা, তো ভ্যারিয়েবল তো আমরা ইচ্ছা করে দুইটা বানাবো না, তো আমরা একটা ভ্যারিয়েবলে দুইবার দিব। বুঝছো ঘটনা? বুঝছো? একটা ইনপুটই মানে একটা ভ্যারিয়েবলে দুইবার ইনপুট দেব। তো এই জিনিসটাকে এইভাবে না লিখে, যেহেতু একই ভ্যারিয়েবল দুইবার যাচ্ছে, তো জিনিসটাকে এইভাবে আলাদা করে দুইবার না লিখে এইভাবে লেখা হয়। এই যে মনে করো যে একটা ভ্যারিয়েবল একবার ঢুকলো, সেম ভ্যারিয়েবলটাই আরেকবার ঢুকলো। বুঝছো? দুইটা টান দিয়েও লেখা যায়, এইভাবে লিখলেই সুন্দর দেখা যায় যে ভাই এখানে ভ্যারিয়েবল একটাই, কারণ আমার ভ্যারিয়েবল একটাই আছে এখানে। বাট আমার যেহেতু ন্যান্ড গেটে মিনিমাম দুইটা ইনপুট লাগবে, এই জন্য একই ভ্যারিয়েবলকে দুইবার ঢুকাইছি। এই যে ধরো এটা দিয়ে একবার ঢুকলো, আর এখান থেকে এই লাইন দিয়ে এনে আরেকবার ঢুকাই দিছি। এইবার দেখো এখানে দুইটা এ আছে, ন্যান্ড গেট কি করবে, এই দুইটা একে আগে সে গুণ করবে। ন্যান্ড গেট কিসের কাজ করে, দুইটা এ, এই দুটাকে আগে সে গুণ করবে, তারপর এই যে গুলটু পূরকের কাজ করবে। বুঝছো ব্যাপারটা? এখানে কয়টা এ আছে, দুইটা এ আছে। ন্যান্ড গেট কিসের কাজ করে ভাইয়া, ন্যান্ড গেট নট প্লাস এন্ড, মনে আছে? আগে গুণ তারপরে পূরক। দেখো তাহলে এখানে কয়টা এ ইনপুটে গেছে, দুইটা, দুইটা এ কে সে আগে গুণ করছে, তারপর সে পূরক করছে। এবার আমাকে তোমরা বলো, দুইটা এ গুণ করলে কি হয়, একটা এ হয় না? বুলিয়ান অ্যালজেব্রার সূত্র মনে আছে, গত ক্লাসে পড়ছি, দুইটা এ গুণ করলে কি হয়, একটা এ হয়। তার মানে এখন কি তুমি বুঝতেছো যে নট গেট দিয়ে যে কাজ করা যায়, যে ইনপুট এ দিলে আউটপুট আসে এবার, ন্যান্ড গেট দিয়েও একই কাজ করা পসিবল। তুমি ইনপুট দিবা এ, বাট দুইবার দিবা এবং আউটপুটে এবারই আসবে। এই দেখো, তার মানে নট গেটের যে আউটপুট, সেই আউটপুটটা ন্যান্ড গেটের মাধ্যমেও আনা পসিবল। এটাকেই বলে যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। অর্থাৎ নট গেটের কাজ তুমি ন্যান্ড গেট দিয়েও করতে পারবা। কে কে বুঝছো? বাস্তবায়ন বা সার্বজনীনতা জিনিসটা কি এবার একটু বুঝতেছো? যে আমি যে বারবার বলতেছি যে ন্যান্ড গেট দিয়ে তিনটা মৌলিক লজিক গেটই বাস্তবায়ন করা যায়, এটা মানে কি? এটার মানে হচ্ছে যে মৌলিক লজিক গেটগুলো যেই কাজ করে, তিনটা মৌলিক লজিক গেট যোগের কাজ করে, গুণের কাজ করে, পূরকের কাজ করে, তিনটাই তো মৌলিক অপারেশন। এই তিনটা মৌলিক অপারেশন শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যেও করা পসিবল। তার মধ্যে একটা আমরা প্রমাণ করে ফেলছি। এইবার চলো ন্যান্ড গেট দিয়ে দেখো, আমরা ন্যান্ড গেটের বাস্তবায়ন শিখতেছি। বলো ন্যান্ড গেটের মধ্যে কোন দুইটা গেটের নাম আছে? বলো ন্যান্ড গেটের মধ্যে, ন্যান্ড গেটের মধ্যে কোন দুইটা গেটের নাম আছে? নট এবং এন্ড। তো যেই দুইটা গেটের নাম তার নিজের নামের মধ্যে আছে, ওই দুইটা আগে বাস্তবায়ন করো, কারণ ওই দুইটা সহজ। দেখো আমরা নট এবং এন্ড, তো ন্যান্ড থেকে নট বাস্তবায়ন শেষ। এইবার ন্যান্ড থেকে আগে এন্ড বাস্তবায়ন করব। যেই দুইটা মৌলিক গেট এর নামের মধ্যে আছে, এই দুইটা বাস্তবায়ন করা ইজি হয়, এই জন্য আমরা এই দুইটা আগে বাস্তবায়ন করবো। দেখো এইবার লিখবো 2, ন্যান্ড গেট দিয়ে এবার এন্ড গেট বাস্তবায়ন। পরীক্ষায় কিন্তু আসবে এইগুলা। দেখো এইবার চলো শুরুতে এন্ড গেটের কাজটা দেখি। ভাই এন্ড গেট কি কাজ করে মনে আছে? আচ্ছা তুমি এখানে নাম লিখে দিতে পারো, ওয়েট, যে এটা হচ্ছে নট গেট, দাঁড়াও নাম লিখে দিই। এই যে এটা হচ্ছে নট গেট, নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট।
তার মানে নট গেটের যে আউটপুট সেটা আমরা ন্যান্ড গেট দিয়েই বাস্তবায়ন করছি। ঠিক আছে, একইভাবে চলো এবার আগে এন্ড গেট। এন্ড গেট কি কাজ করে? যোগের কাজ করে। এই যে এন্ড গেট কিন্তু এরকম সোজা, উল্টাপাল্টা করবে না। এ দুইটা ইনপুট লাগবে মিনিমাম, এ বি। আউটপুট কি হবে? যোগ করবে, এ যোগ বি। তোমরা নিচে লিখে দিতে পারো যে কি গেট? এটা এন্ড গেট। এটা যে এন্ড গেট তোমরা জানি, এন্ড গেট। এইবার এই এন্ড গেটকে বাস্তবায়ন করব, এন্ড গেটকে বাস্তবায়ন করব কি দিয়ে? সরি, যোগ কেন দিছি, ধুর। এন্ড গেটকে বাস্তবায়ন করব কি দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা বলো, এখানে ইনপুট কয়টা আছে? দুইটা, এবং ভ্যারিয়েবলও দুইটা, একটা এ আর একটা বি। তাহলে এখানে আমার ভ্যারিয়েবল দুইটা নিতে কোনো অসুবিধা নাই। দেখো এ আর বি দুইটা ভ্যারিয়েবল। কি গেট নিব? ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে এই যে গুণ, তার সামনে পূরক। এবার দেখো এই যে দুইটা ইনপুট নিচ্ছে, একটা এ একটা বি। তাহলে এখানে আউটপুট কি হবে? দেখো আউটপুট আগেই নিচে লিখবো না, উপরে লিখতেছি। দেখো কি হবে, এই দুটোকে সে গুণ করবে, গুণ করে পূরক করবে। তোমরা কি আমার সাথে একমত? দেখো যে ভাই আমরা এন্ড গেটের আউটপুটকে বাস্তবায়ন করব কার মাধ্যমে? ন্যান্ড গেটের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখলাম যে ইনপুট আছে দুইটা এবং ভ্যারিয়েবল দুইটা, দুইটা ভ্যারিয়েবল নিলাম। তারপরে এটা হচ্ছে ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন, দুটাকে গুণ করলাম, গুণ হবে তারপর পূরক হবে। এখন বলো বাস্তবায়ন কি হয়েছে? এই বাস্তবায়ন কি হয়েছে বলো? এন্ড গেটের আউটপুট এ বি আর ন্যান্ড গেটের আউটপুট এ বি বার, দুটো কি সেম? সেম না। তাহলে সেম না হলে কি করতে হবে জানো? এটাকে আরেকটা ন্যান্ড গেটের মাধ্যমে ঢুকাইতে হবে। ওয়েট, কারণ আমরা বাস্তবায়ন করব ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট, তো এখানে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে হবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। এখন আমি যদি সামনে আরেকটা ন্যান্ড গেট বসাই, বলো বলো ন্যান্ড গেটে কি ইনপুট একটা দিয়ে হবে? এখানে ন্যান্ড গেট বসাইছে আরেকটা, ইনপুট কয়টা হয়েছে? একটা। এখানে কিন্তু ইনপুট একটা হয়েছে, একটা দিয়ে হবে? হবে না। তাহলে কি করবো বলো তো? এটাকে দুইবার নিব, দুইবার নিতে তো কোনো অসুবিধা নেই। দেখো এই যে, এই বুঝতেছো নাকি? শোনো ভাই, এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, এ এবং বি। অলরেডি এ এবং বি দুইটা আমরা নিয়ে নিছি, তাহলে এখানে নতুন করে কোনো ভ্যারিয়েবল নেওয়া যাবে না। আবার যেহেতু এখনো আউটপুট মিলে নাই, আরেকবার আমার ন্যান্ড গেট নিতে হবে। তো ন্যান্ড গেট মানে কি? দুইটা ইনপুট লাগবে মিনিমাম। তো দুইটা ইনপুটের জন্য আমি কি করলাম? এই সেম ইনপুটটাকে আরেকবার ঢুকাইলাম। তার মানে এই লাইনটা ধরো, এটা হচ্ছে একটা এবি বার, আর এটাও আরেকটা এবি বার। ধরো আমি তোমাকে লিখে দিই, এইটাও আরেকটা এবি বার। এবার দুইটা ইনপুট, সেম জিনিস। এটা আরেকটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করবে? দেখো ন্যান্ড গেট এই দুইটা ইনপুটকে আগে গুণ করবে। ধরো আউটপুট ধরলাম ওয়াই, এই দুইটা ইনপুট এবি বার এবং এবি বার, এই দুইটা ইনপুটকে সে আগে গুণ করবে। দেখো এবি বার এবি বার, এই দুইটাকে ন্যান্ড গেট আগে গুণ করবে, তারপর পূরক করবে। এতটুকুর সাথে আমার সাথে কে কে একমত বলো? এখনো কিন্তু প্রমাণ মিলে নাই, এখনো কিন্তু দুইটা আউটপুট মিলে নাই। বাট এই পর্যন্ত কে কে আমার সাথে একমত যে ভাই এটা আপনি করতে পারেন, আপনি কোনো দোষ করেন নাই, যে আপনি সেম ইনপুট দুইবার দিতেই পারেন। এবং ন্যান্ড গেটের কাজ হচ্ছে এই দুইটা ইনপুটকে সে গুণ করবে, দুইটা ইনপুটকে সে গুণ করবে, তার উপর আরেকবার বার দিবে। এইবার আমাকে তোমরা বলো তো, এইবার যদি আমি ডি মর্গান সাহেবকে কল দেই, এই যে এবি বার, আচ্ছা ডি মর্গানকেও এখানে কল দেওয়া লাগবে না আসলে ভাই, দুইটা সেম জিনিস। দেখো এবি বার এবং এবি বার দুটা সেম জিনিস, বুলিয়ান অ্যালজেব্রায় দুটা সেম জিনিস গুণ করলে একই জিনিস হয়। তার মানে এই যে এবি বার, এই যে এবি বার, দুটা সেম জিনিস, দুটা সেম জিনিসকে গুণ করলে সেম জিনিসই হবে, মানে একটা এবি বারই হবে। তার উপর আছে আগে থেকে আরেকটা বার। এই দেখো এই যে এবি বার, এই যে এবি বার, দুটা সেম জিনিস। বুলিয়ান অ্যালজেব্রায় দুটা সেম জিনিসকে গুণ করলে সেম জিনিসই থাকে, আর উপরে আগে থেকে আছে হোল বার। এবার দুইটা হোল বার কাটাকুটি, এই দেখো এবি এবি মিলে গেছে। কে কে বুঝছো ভাই? খুবই মজার জিনিস এইগুলা। তার মানে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। দেখো এন্ড গেটের যে আউটপুট, দুইটা ইনপুটকে সে গুণ করে, আমরা ন্যান্ড গেটের মাধ্যমেও, হয়তো এখানে ন্যান্ড গেট দুইবার লাগছে, সমস্যা নাই, তুমি ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করবা।
এখানে তুমি যতবার খুশি ততবার ন্যান্ড গেট আনতে পারো, কোনো সমস্যা নাই, বাট এখানে 2বার আনলেই হয়ে যাচ্ছে। আগে এ এবং বি ভ্যারিয়েবল হিসেবে নিব, একবার দিলে সে গুণ করে পূরক করবে, তারপর সেম জিনিসটা আরেকবার ন্যান্ড গেটের মধ্যে ঢুকাই দিব, এইখানে 2টা সেম জিনিস গুণ করলে সেম জিনিসই হবে, এবং তার উপরে আছে আরেকটা বার, তো 2টা ডাবল বার কাটাকাটি গিয়ে অ্যাবি অ্যাবি শেষ। তার মানে আমরা এখানে দেখো ন্যান্ড গেট ইউজ করে শুধুমাত্র এখানে শুধুমাত্র আমরা কোন গেট ইউজ করছি, শুধুমাত্র আমরা ন্যান্ড গেট ইউজ করছি। তো শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে আমরা এন গেটের আউটপুট বাস্তবায়ন করছি। তো খেয়াল করে দেখো আমাদের 2টা শেষ। আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করছি। ন্যান্ড গেটের নামের মধ্যে নট গেট আছে এবং এন্ড গেট আছে, যেগুলো নামের মধ্যে আছে এগুলো বাস্তবায়ন করা এক সিরিয়ালে হয়ে যাবে। বিশেষ করে নট গেট বাস্তবায়ন করা তো একদম পানি ভাত। তারপরে এন্ড গেট, ন্যান্ডের নামের মধ্যে যেহেতু এন্ড আছে, জাস্ট একই সিরিয়ালে 2বার দিয়ে দিলেই 2টা গেট নিয়ে নিলেই হয়ে যাবে। এইবার 3 নাম্বারটা, চলো 3 নাম্বারটা বলো। আরেকটা মৌলিক গেট বাকি আছে, নাম কি? আরেকটা মৌলিক গেট বাকি আছে, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। দেখো ভাই, ন্যান্ড গেটের নামের মধ্যে কি অর গেট আছে? নাই তো, তাহলে এইটা এক সিরিয়ালে প্রমাণ হবে না, আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে এটা হচ্ছে অর গেট, যোগের কাজ করে। এটা কি গেট? অর গেট। শোনো, এই যে দেখো, যখন তুমি ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করছিলা, ভাই এন্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। আর ন্যান্ড গেট সে নিজেও গুণের কাজই করে, আগে গুণ করে তারপর পূরক করে। তো এখন যখন তুমি ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করবা, তখন তুমি যদি এক সিরিয়াল এইভাবে যাইতে থাকো, মনে করো এখানে ন্যান্ড গেট নিচ্ছে 2টা, কেউ যদি আরেকবার নেয়, সারা জীবন তো খালি গুণই আসতে থাকবে, যোগ আসবে? বলো, ঠান্ডা মাথায় চিন্তা করো ভাই। তুমি যদি এইভাবে এক সিরিয়ালে যদি খালি যাইতেই থাকো, ন্যান্ড গেট তো কিসের কাজ করে? গুণের কাজ এবং পূরকের কাজ, যোগের কাজ তো করে না, করে। তার মানে আমরা যদি এক সিরিয়ালে এইভাবে নিতে থাকি, তাহলে কি যোগ আসবে? আসবে না তো। তার মানে এক সিরিয়ালে এভাবে করা যাবে না। তাহলে এখন কি করব? দেখো একটু ভালো মতো বোঝো ভাইয়া, ন্যান্ড গেটের সার্বজনীনতা আমরা পড়তেছি। ন্যান্ড গেটের নামের মধ্যে নট গেট আছে এবং এন্ড গেট আছে, তো এই 2টা এক সিরিয়ালেই প্রমাণ হয়ে গেছে। কিন্তু যখন আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব, অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। তো যোগ আনার জন্য 2টা ডিফারেন্ট ন্যান্ড গেট আগে আলাদা আলাদা নিয়ে শুরু করতে হবে। দেখো আমি কি করি, সহজ জিনিস, ওয়েট। এ এবং বি 2টা ডিফারেন্ট ন্যান্ড গেটে নিব। দেখো এই যে ধরো এটা একটা ন্যান্ড গেট, এখানে 2টা এ নিব। দেখো এ 2বার গেল, আর একটা ন্যান্ড গেট, এই যে একটা ন্যান্ড গেট, ন্যান্ড, আরেকবার বি। শোনো, ইনপুট তো আর একটা মানে এখানে ভ্যারিয়েবল টোটাল কয়টা? 2টা, তো আমরা ভ্যারিয়েবল 2টাই নিছি। এই ন্যান্ড গেটে 2টা এ ঢুকাইতেছি, মানে এটাও একটা এ, এটাও একটা এ। তাহলে এখানে আউটপুট কি হবে? দেখো 2টা এ গুণ হবে। শোনো ভালো মতো বুঝছো, এটা এ, এটাও কিন্তু এ, কিন্তু এখানে লিখা লাগে না, এখানে আলাদা করে এ লিখার দরকার নাই, কারণ এইটা আর এটা সেম, যেহেতু একই লাইন থেকে আসছে। তাহলে এইটা এ হলে এইটাও এ। তাহলে এই ন্যান্ড গেটের আউটপুট কি হবে? 2টা এ গুণ হবে এবং তার উপরে পূরক। আর আমরা জানি এ আর এ গুণ করলে এবারই হয়। এখানে 2টা বি আর বি গুণ হবে, 2টা বি গুণ তার উপর পূরক। আমরা জানি বি আর বি গুণ করলে একটা বি হবে। এইবার দেখো এই যে 2টা আউটপুট পাইলাম, এই দুটোকে একসাথে আরেকবার আমরা ন্যান্ড গেটের মধ্যে ঢুকাই দেবো, ম্যাথ শেষ। ম্যাথ বলতে কি অ্যান্সার মিলে যাবে। দেখো ভালো মতো বুঝছো ভাইয়া, তুমি যদি আগেরটার মতো এক সিরিয়ালে যাইতে থাকো, তাহলে খালি গুণের কাজ আসতে থাকবে, যোগের কাজ আসবে না। আমার তো ভাই অর গেট যখন আমি বাস্তবায়ন করব, আমার তো যোগ আনা লাগবে, তাই না? তো যোগ আনার জন্য আমি কি করলাম? দেখো টোটাল ভ্যারিয়েবল আছে 2টা, এ আর বি। আর ন্যান্ড গেটে মিনিমাম 2টা ভ্যারিয়েবল, মানে 2টা ইনপুট লাগে। তো শুরুতে একটা ন্যান্ড গেটে আমি ভ্যারিয়েবল একটা নিলাম এ, সেটাকে 2বার পাঠাইলাম, তাহলে 2টা গুণ হবে এবং পূরক হবে। এ আর এ গুণ করলে এ হয় এবার। এখানে বি কে 2বার পাঠাইলাম, বি আর বি গুণ করলে বি হয় বি বার।
এইবার এই দুইটাকে আরেকবার ন্যান্ড গেটের মধ্যে ঢুকাইলাম, অর্থাৎ এই ন্যান্ড গেটে ইনপুট হচ্ছে এ বার এবং বি বার। তাহলে এই দুইটাকে সে কি করবে, দেখো আউটপুটটাকে সে কি করবে, এই যে এ বার এবং বি বার এই দুটাকে সে গুণ করবে এবং উপরে পূরক করবে। এতটুকু কে বুঝছো বলো ভাই, ভালো মতো বুঝছো? এই যে এই ইনপুটটা হচ্ছে এ বার আর এই ইনপুটটা হচ্ছে বি বার। তাহলে এই যে আরেকটা ন্যান্ড গেট, সে দুইটা ইনপুটকে গুণ করবে এবং উপরে পূরক করবে। এইবার দেখো তুমি এ বার এবং বি বার এই দুটাকে মনে মনে এ বি ধরো, এ বি হোল বার। এইবার তুমি ডি মর্গানের সূত্র ইউজ করো, আলাদা করে ভেঙে যাবে এবং মাঝখানে যোগ হয়ে যাবে। দেখো ছিল গুণ, হয়ে যাবে যোগ। এবার তার উপর আরেকটা বার চলে আসবে, বি বার তার উপর আরেকটা বার চলে আসবে, ডি মর্গানের সূত্র। তুমি এ বারকে মনে মনে এ ধরো, বি বারকে মনে মনে বি ধরো, এ বি হোল বার। তাহলে একটা বার ভেঙে এখানে চলে আসবে, আরেকটা বার এখানে ভেঙে চলে যাবে, মাঝখানে যোগ হয়ে যাবে। তো দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা। এই দেখো আউটপুট মিলে গেছে। কে কে বুঝছো একটু সত্যি করে বলো তো, ইজি জিনিস, এই যে, কঠিন কিচ্ছু না। একটু দেখো ভাই, নামের মধ্যে যারা আছে, ন্যান্ডের মধ্যে নট আছে, এইটা নট তো ভাই একবারই হয়ে যাবে, জাস্ট দুইটা এ সেম দিয়ে দিলেই হবে। ন্যান্ডের মধ্যে এন্ড আছে, তো নামের মধ্যে যেটা আছে এটা তুমি এক সিরিয়ালে দুইবার নিলেই হয়ে যাবে। কিন্তু যেটা নামের মধ্যে নাই, মানে অর গেট, দেখো ভাই ন্যান্ড গেট সে নিজেই গুণের কাজ করতে পারে, সে নিজেই গুণের কাজ করতে পারে। এখানে আলাদা করে দুইটা গেট নেওয়ার দরকার নাই, একসাথে সিরিয়ালে এক ফ্লোতে গেলেই হয়ে যাবে। বাট অর গেট করে যোগের কাজ আর ন্যান্ড গেট করে গুণের কাজ। তো এটা ডিরেক্ট যাইতে থাকলে হবে না, আলাদা করে এ নিতে হবে, আলাদা করে বি নিতে হবে। আলাদা করে এ নেওয়ার জন্য একটা ন্যান্ড গেট লাগবে, আলাদা করে বি নেওয়ার জন্য একটা ন্যান্ড গেট, তারপর এবার বিবার, এই দুইটা আরেকবার ন্যান্ড গেট, শেষ। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাইলে আমি তোমাকে আজকে ক্লাসে পড়াইলাম ন্যান্ড গেটের সার্বজনীনতা, ন্যান্ড গেটের সার্বজনীনতা। এখন যদি বাড়ির কাজ দেই, নর গেটের সার্বজনীনতা কে কে পারবা? হুবহু সেম। এটা কি করে দিব আজকে নাকি বাড়ির কাজ দিব বলো? দাঁড়াও আমি বলে দিচ্ছি, আগে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। নর গেটের সার্বজনীনতা মানে আমি ন্যান্ড দিয়ে, আমি আজকে ক্লাসে তোমাদেরকে ন্যান্ড গেট দিয়ে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করা শিখেছি। এখন ধরো তোমাকে যদি বলি বাড়ির কাজে নর গেট দিয়ে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করো, দেখো নরের মধ্যে, নামের মধ্যে আছে কি কি, নট এবং ওর। তার মানে এই দুইটা এক সিরিয়ালে হবে, এই দুইটা ভাই নট গেট তো ইজিলি হয়ে যাবে। দেখো আমি তোমাকে একটু একটু দেখাই দিই, একটু দেখাই দিই। প্রথমে নট গেট বাস্তবায়ন, প্রথমে নট গেট বাস্তবায়ন, বাস্তবায়ন। আমি আর নট গেটটা আঁকাইলাম না, জাস্ট বাস্তবায়নটা দেখাইলাম। হ্যাঁ দেখো, এই যে এটা হচ্ছে নর গেট, একটা ইনপুট দুইবার দিবা, একই ইনপুট দুইবার। তাহলে কি হবে, সে এই দুইটা ইনপুটকে নর গেট কি করবে, যোগ করবে এবং পূরক করবে, যোগ করবে এবং পূরক করবে। তো এ আর এ যোগ করলে এবার, এই যে আমি উপরে নট গেটটা আঁকাইলাম না, ঠিক আছে? আর নট গেট আউটপুটও তোমরা জানোই, উপরে আঁকাই দিবা, শেষ। এটা নট গেট বাস্তবায়ন হয়ে গেছে। এরপরে দেখো নামের মধ্যে আছে কে, অর গেট। নামের মধ্যে অর গেট আছে, অর গেট আছে। তো নামের মধ্যে যেহেতু অর গেট আছে, এটা এক সিরিয়ালে দুইবার দিলেই হয়ে যাবে। এক সিরিয়ালে নামের মধ্যে যারা আছে এদেরকে এক সিরিয়ালে দুইবার দিলে হয়ে যাবে। দেখো এই যে দুইটা ইনপুট লাগবে, এই দেখো অর গেট বাস্তবায়ন করব। অর গেট মানে কি, যোগের কাজ করে। আর এটা হচ্ছে নর গেট, এই দেখো এটা কি নর গেট, নর তারপরে অর। তাহলে এই দুটোকে কি করবে, সে যোগ করবে, যোগ করে পূরক করবে, এই যে যোগ এবং পূরক। এইবার একই ইনপুটকে আরো দুইবার আরেকবার নিব, একই ইনপুটকে আরেকবার। তার মানে এখানে একটা এ বি বার, এখানে আরেকটা, এখানে একটা এ প্লাস বি বার, এখানে আরেকটা এ প্লাস বি বার। একই জিনিস দুইবার, একই জিনিস দুইবার, এ প্লাস বি বার। তাই আমরা নর গেটে ঢুকাইতেছি, তো সেম জিনিস তো আরেকবার দিতে হবে, তাই না? দুইবার যোগ হবে, মানে একটা জিনিস দুইবার হবে, তার উপরে আবার বার। খেয়াল করে দেখো,
এই যে এখানে এ প্লাস বি বার, এইটা আরেকটা এ প্লাস বি বার, দুইটা ইনপুট লাগবে, তো দুটাকে যোগ করে উপরে আবার বার। এইবার দেখো দুইটা সেম জিনিস যোগ করলে একই জিনিস হবে, দুইটা সেম জিনিস দেখো এ প্লাস বি বার, দুইটা সেম জিনিস যোগ করলে এ প্লাস বি বারই হবে, তার উপরে আছে আবার বার, দুইটা বার কাটা। কে কে বুঝছো আগে বলো? এই দেখো এ প্লাস বি অর গেট বাস্তবায়ন হয়ে গেছে। নামের মধ্যে যেই দুইটা আছে এই দুইটা এক সিরিয়ালেই হবে, এ প্লাস বি বার এ প্লাস বি বার, দুইটা যোগ করলে এ প্লাস বি বারই হবে। আর যেহেতু নর গেট সামনে আবার পূরক করতে হবে, আবার পূরক। এই বুঝতেছো? এইবার বলো লাস্টেরটা, নর গেটের নামের মধ্যে কি এন্ড গেট আছে? নর গেটের নামের মধ্যে কি এন্ড গেট আছে? নাই। তো এটা কি এক সিরিয়ালে বাস্তবায়ন করা যাবে নাকি আলাদা আলাদা দুইবার নিতে হবে বলো? এইটা কি এক সিরিয়ালে? দেখো এন্ড গেট কি করে? গুণের কাজ। এন্ড গেট গুণের কাজ করে, আর নর গেটের মধ্যে গুণের কাজ নাই। তাহলে এবার আলাদা আলাদা নিতে হবে। এই যে এইবার আলাদা, এই যে এটা নর গেট, এখানে নিলাম দুইবার, নিলাম এ এ এ, আরেকবার আরেকটা নর গেট, দুইবার নিলাম বি। এই বুঝতেছো না কি? নামের মধ্যে কিন্তু এই নরের নামের মধ্যে এন্ড নাই। এবার আলাদা করে নিব, এ নিব দুইবার, এ আর এ যোগ হবে। দেখো এটা মানে কি? এবার ভাই দুইটা এ যোগ হবে, যোগ হলে তো এবারই হবে। এখানেও দুইটা বি যোগ হবে, বি আর বি যোগ করলে কি হবে? বি বার হবে। এইবার আরেকবার এবার এবং বি বার, এই দুইটাকে আরেকবার একটা নর গেটের মধ্যে ঢুকাই দিব, আরেকটা নর গেট। আউটপুট দেখো, এবার এবং বি বার এবং বি যোগ হবে, এবং উপরে কি হবে? বার। দেখো ভাই এ আর এ যোগ করলে এ হয়, তো এবার এখানে দুইটা বি যোগ করলে বি হয়, তাহলে বি বার। আর এখানে এই যে এবার, এই যে একটা ইনপুট এবার, এই যে একটা ইনপুট বি বার, এই দুইটা ইনপুট এই নর গেটের মধ্যে দিয়ে ঢুকাইলাম। তাহলে এবার এবং বি বার এই দুটাকে সে যোগ করবে, যোগ করে আরেকবার পূরক করবে। এইবার আবার ডি মর্গান বসাও, এ বারকে এ ধরো, বি বারকে বি ধরো, এ প্লাস বি হোল বার। ডি মর্গান বসালে কি হবে? এবার গুণ বি বার, আগে থেকে একটা করে বার আছে, ডি মর্গানের সূত্র বসালে উপরের বারটা ভেঙে আরেকটা করে আসবে, তাহলে দুইটা করে বার আসলে বাদ চলে যায়। এই যে এ বি, দেখো এন্ড গেট, এ বি মানেই তো এন্ড গেট। কে কে বুঝছো বলো? এখন আজকে ক্লাসে যা কিছু পড়াইছি এগুলো অটোমেটিক মনে থাকবে কার কার? বিশেষ করে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা। ভাই ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা পরীক্ষার মধ্যে আসবেই, 100% শিওর আসবে। বুঝে বুঝে করে আসতে পারবা কে কে? মুখস্থ করে যাওয়া লাগবে? আর মুখস্থ করে যাওয়া লাগবে না। তো আজকে ক্লাসে আমরা মৌলিক লজিক গেট এবং সার্বজনীন লজিক গেট এই দুইটা পড়ে ফেলছি। আগামী ক্লাসে আমরা এক্সক্লুসিভ লজিক গেট পড়ে ফেলবো, আর যৌগিক লজিক গেট লাগবে না। এক্সক্লুসিভ লজিক গেট পর্যন্ত আমাদের এইচএসসি পরীক্ষা আসবে। তারপরে এর বাইরেও আরও জিনিস আছে, এনকোডার, ডিকোডার, এডার, ওগুলো আমরা শিখবো। তো ঠিক আছে, আগামী ক্লাস কবে? বৃহস্পতিবারে। তোমরা এই সপ্তাহে রুটিন দেখছো? মঙ্গল এবং বৃহস্পতি। এখন থেকে কিন্তু আমরা নিয়মিতই ক্লাস নিব, প্রতি সপ্তাহে মিনিমাম 2টা ক্লাস, বা কোনো কোনো সপ্তাহে 3টা ক্লাসও হবে। তোমরা জানো যে বিগত 2 মাস যাবৎ, 2 মাস না প্রায় দেড় থেকে 2 মাস, প্রথমে তো যে আন্দোলন ওইটার মাঝে তো আর ক্লাস নেওয়ার মতো অবস্থা ছিল না। এরপরে গত সপ্তাহ থেকে যে ভয়াবহ বন্যা, এর মধ্যেও আসলে ক্লাস নেওয়াটা দৃষ্টিকটু দেখায় যে দেশের এক পাশ বন্যায় পুরা জীবন নিয়ে টানাটানি, আর তুমি ধরো ঢাকা শহরে আসো, তো তুমি ভাবতেছো যে ভাই ক্লাস কেন হচ্ছে না। অনেকেই দেখলাম কমেন্ট করছো যে ভাই এত ক্লাস কেন অফ যাচ্ছে, যত দ্রুত পসিবল ক্লাস শুরু করেন। হ্যাঁ, তোমাদের পয়েন্ট অফ ভিউটাও ঠিক আছে, বাট আসলে এইভাবে তো খারাপ দেখা যায় জিনিসটা। এক পাশে স্টুডেন্টরা মনে করো যে জীবন নিয়ে শঙ্কায়, আরেক পাশে ধরো যে ক্লাস। আর যেহেতু আমাদের আর্কাইভগুলো আছেই, কাজে যাদের একটু আর্জেন্ট দরকার তোমরা আর্কাইভ থেকেও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো, তবে কোনো সমস্যা নাই। আমরা এই সপ্তাহ থেকে যেহেতু রেগুলারিটি আমাদের মানে ওই ধরনের কোনো সমস্যা না হলে তো আমরা ক্লাস রেগুলারিটি মেনটেন করেই নিচ্ছি, তাই না? তো এই সপ্তাহ থেকে আশা করা যায় ডেইলি 2টা বা 3টা করে ক্লাসই হবে আগামী সপ্তাহ থেকে, চিন্তার কোনো কারণ নেই। আর আইসিডি সিলেবাস শেষ করা নিয়ে কোনো চিন্তাই নেই ভাই,
টানা 3-4 মাস বন্ধ দিয়ে দিলেও আরো 2 মাস পরে সিলেবাস শেষ হয়ে যাবে। বুঝছো? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস বৃহস্পতিবার বিকাল 3:30টায়। টাটা।